গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। বল পথিক। সেবাগৃহে ডেলিভারি আছে শ্যামলদা, সিজারিয়ান সেকশন। তুমি 11টার মধ্যে চলে এসো কেমন? আরে এত রাতে কেন হাতে কাজ নিস? আজকের দিনটা সামলে দাও দাদা, এখন আর আমি কোত্থেকে অ্যানেস্থেসিস্ট ম্যানেজ করবো বলো? ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি পৌঁছে যাব। আলোদি ভালো আছেন? পথিক চলে এসেছে? না তো। মানে ঘন্টাখানেক আগে তো ফোন করে বললো একটা সিজারিয়ান কেস আছে, তুমি 11টার মধ্যে চলে এসো। এখানে? তা নয় তো কি, আমি কি আর কি মারতে এত রাতে এখানে এলাম? চম্পা কোথায়? ডাকুন ওকে। ও তো ওটিতে একটা নর্মাল ডেলিভারি করছে, আপনি নিজে গিয়ে দেখুন। আজ আমাদের এখানে সিজারিয়ান সেকশনের কোনো কেস আসেনি। অদ্ভুত ব্যাপার, তাহলে ফোন করে এত রাতে ডাকলো কেন? ফালতু ইয়ার কি মারাচ্ছিল তো পথিক নয়। রেডিও মিলনের আজকের নিবেদন ইন্দ্রনীল সান্যালের রহস্য উপন্যাস পণ্যভূমি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে ইন্দ্রনীল সান্যালের উপন্যাস পণ্যভূমি। আজ প্রথম পর্ব। জুন, বৃহস্পতিবার। সকালবেলা ঘুম ভাঙলে শরীরটা খুব হালকা লাগে দিঠির। ঘাড়ে ব্যথা নেই, রক দপদপ করছে না। পিঠ আর কোমরে হাজারটা সূচ বেঁধানোর যন্ত্রণা নেই। সবচেয়ে বড় কথা, চিন্তাভাবনায় অতীতের মতো জট পাকানো ভাবটাও নেই। দিঠি এখন সুস্থ। একটানা 3 মাস মায়াগ্রামে কাটানোর পরে অ্যালকোহলিজম নামক ব্যাধি থেকে সে মুক্ত। আজ সে মায়াগ্রাম থেকে ছুটি পাবে। দিঠির বয়স 27। আনন্দপালিত রোডে নিজেদের দোতলা বাড়ি আছে। বাড়ির নাম অবারিত। দিঠির বাবা চঞ্চল চক্রবর্তী রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করতেন। মা শুভ্রা চক্রবর্তী স্ট্রোক হয়ে মারা গেছেন। MBBS পড়ার সময় দিঠির কোনো প্রেম ছিল না। পড়াশুনোর চাপে প্রেম করার কোনো সময়ই পায়নি। তাছাড়া সমবয়সী ক্লাসমেটদের সঙ্গে প্রেম করার কথা দিঠি ভাবতেও পারে না। তার বরাবরই ম্যাচিওর ছেলে পছন্দ। গাইনিতে MD করতে ঢোকার পর সেকেন্ড ইয়ারে পথিকের সঙ্গে আলাপ। পথিক তখন MD পাশ করে প্র্যাকটিস জমানোর চেষ্টা করছে। অ্যাথলিটদের মতো চেহারা, মেডিকেল কলেজের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং কোয়ার্টারে থাকে। মাঝে মধ্যে গাইনি ওয়ার্ডে এসে স্যারদের সঙ্গে আড্ডা মেরে যায়। প্রথম আলাপে মোবাইল নম্বর আদান প্রদান হলো। 1 সপ্তাহের মাথায় দুজনে দীর্ঘ সময় মোবাইলে আড্ডা মারতে লাগলো। 15 দিনের মাথায় পথিক মেডিকেল কলেজ থেকে দিঠিকে অবারিত পর্যন্ত পৌঁছে দিল, এবং 1 মাসের মাথায় প্রেম নিবেদন করল। গঙ্গার ধারে হাঁটু মুড়ে বসে হিরে বসানো সোনার আংটি দিয়ে। দিঠি তো পুরো ফেদা। পথিকের প্রেমে হাবুডুবু খেতে লাগলো সে। বাড়ি ফিরে চঞ্চল আর শুভ্রাকে জানিয়ে দিল সে প্রেমে পড়েছে। প্রথমে একটু আপত্তি করলেও অবশেষে অবারিততে পথিকের ডাক পড়ল। কিছুদিনের মধ্যে পথিকের ওপর ভরসা পেয়ে শুভ্রা এবং চঞ্চল দিঠিকে বললেন বিয়ে করে নিতে। পথিকের বাবা মা নেই, তাই আলিপুরদুয়ারের বাড়ি ছেড়ে এখানে থেকে যাওয়ার প্রস্তাব রাখলেন শুভ্রা দেবী। দিঠির যখন MD ফাইনাল ইয়ার, তখন বিয়েটা হয়ে গেল, এবং বিয়ের 1 মাসের মাথায় শুভ্রার স্ট্রোক হলো। উচ্চ রক্তচাপের সমস্যা শুভ্রার অনেক দিন থেকেই, সঙ্গে ডায়াবেটিস। একদিন সকালবেলা বাথরুমে পড়ে গেলেন তিনি। দিঠি আর পথিক তখন ঘুমোচ্ছে। চঞ্চলের চিৎকার শুনে দৌড়ে এসে দিঠি দেখল শুভ্রার মুখ বেঁকে গেছে, মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। শুভ্রা অজ্ঞান। বাবা, মায়ের স্ট্রোক হয়েছে,
এক্ষুনি হাসপাতালে ভর্তি করে ওটি করলে ঠিক হয়ে যাবে। কুইক, পথিককে ডাকো। মল্লিক বাজারের স্নায়ু বিষয়ক নার্সিংহোমে শুভ্রাকে ভর্তি করা হলো। সিটি স্ক্যান করে দেখা গেল মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। জমাট বাঁধা রক্তের আকার ডিউস বলের মতো বড়। অপারেশন করে কোনো লাভ নেই বাবা, ইটস টু বিগ আ ক্লট। শুভ্রা বাড়ি ফিরলেন শয্যাশায়ী হয়ে। একদিকের হাতে পায়ে কোনো সাড় নেই, কথা বলতে পারছেন না, অসাড়ে প্রস্রাব পায়খানা হয়ে যাচ্ছে, জ্ঞান আছে কিন্তু কাউকে চিনতে পারছেন না। দুবেলা আয়া রাখা হলো, সঙ্গে দিঠিও শুভ্রার সেবা করতে লাগলো। একদিকে হাসপাতালের দৈনিক 16 ঘন্টার ডিউটি আর এমডি পরীক্ষার চাপ, অন্যদিকে মায়ের বেডসোর ড্রেসিং করা, প্রস্রাব পায়খানা পরিষ্কার করা। দিঠির অস্তিত্বের ভরকেন্দ্র নড়ে গেল। সে টেনশন কমানোর ওষুধ খেতে শুরু করল। কিছুদিন বাদে ওষুধের কার্যকারিতা কমতে শুরু করল। তখন সে ডোজ দ্বিগুণ করল। মাস দুয়েক বাদে আবার এক সমস্যা। ওষুধ খাওয়ার কয়েক ঘন্টা বাদেই বুক ধরফর, পেটে মোচড়, গা বমি বমি ভাব। এই করতে করতেই এমডি পরীক্ষায় বসল দিঠি, পাশও করে গেল। এই সময়ে এক ভোরবেলা যাবতীয় কষ্টের ঊর্ধ্বে চলে গেলেন শুভ্রা। পারলৌকিক কাজকর্ম মিটল। যার সবচেয়ে বেশি অসুবিধে হওয়ার কথা সেই চঞ্চল, তিনি মাসখানেকের মধ্যেই নিজের ছন্দে ফিরে এলেন। কিন্তু ফিরতে পারল না দিঠি। এখন পড়ার চাপ নেই, পরীক্ষার টেনশন নেই, ছাত্রজীবন শেষ, কর্মজীবন শুরু। কিন্তু দিঠির মনে কোনো আনন্দ নেই। মানসিক ব্যাধির যে অন্ধ গলিতে সে ঢুকে পড়েছে, সেখান থেকে বেরোতে পারছে না। পথিকার চঞ্চলের থেকে মানসিক অসুখ লুকোতে গিয়ে গোপনে মদ ধরল সে। চঞ্চল সোশ্যাল ড্রিঙ্কার, অবারিতই শনিবার সন্ধেবেলা স্কচের বোতল খুলে বসেন। কখনো কখনো রাতে ওটি না থাকলে পথিকও সঙ্গ দেয়। দিঠিও মাঝে মাঝে বসে। বাবার সেলার থেকে হুইস্কি চুরি করে হাত পাকালো দিঠি। পরে রং ও গন্ধহীন ভদকায় চলে গেল। মদ খেলে মাথা হালকা হয়ে যায়, মুড ফ্রেশ হয়ে যায়, জীবনের কোনো সমস্যাই আর সমস্যা বলে মনে হয় না। এক অপার্থিব শান্তি নেমে আসে মনে। এদিকে পথিক দিঠির জন্য রোজ নতুন চেম্বারের খবর নিয়ে আসে। বিভিন্ন নার্সিংহোমে অপারেশন করার সময় দিঠিকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ডাকে, কিন্তু দিঠি যায় না। বলে, এই তো পাশ করলাম, একটু রেস্ট নিতে দাও। ডাক্তারি করার জন্য তো সারা জীবন পড়ে রইল। চঞ্চল বা পথিক কেউই কিছু বুঝতে পারেনি। প্রথম খেয়াল করে নানটিদি। বলে, তুমি আমার বরের মতো পেঁচো মাতাল হয়ে গেছো। আমার বর আমার পয়সায় মাল খায়, কোনো কাজকর্ম করে না। তুমি উল্টো, বর আর বাপের পয়সায় মাল খাও, কোনো কাজ করো না। সত্যিই তাই। সকালে ঘুম থেকে উঠে কোহলে আচমন দিয়ে দিন শুরু হতো দিঠির। তারপর প্রতি 2 ঘন্টা অন্তর চলত মদ খাওয়া। প্রতিদিন দিঠি নিজেকে বুঝিয়েছে যে কাল থেকে আর না, কিন্তু একটু পরেই সারা শরীর মোচড় দিত তার। জিভ শুকিয়ে আসত, হাতের আঙুল থরথর করে কাঁপত। দিঠি জানে একে কোল্ড টার্কি বলে। মদ না পেলে পাড় মাতালদের এইসব লক্ষণ দেখা যায়। চঞ্চল কিছু খেয়াল করেননি, পথিকও কিছু বুঝতে পারেনি। অবশ্য না বোঝার কারণও আছে। প্রত্যেক রাতে ওটি করে পথিকের বাড়ি ফিরতে 2টো বেজে যায়। দিঠির ঘুম ভাঙাবে না বলে সে অন্য ঘরে শোয়। বিয়ে হয়েছে মাত্র 2 বছর, একে অপরের শরীরের প্রতিও যথেষ্ট আগ্রহী। কিন্তু পথিকের নিশাচর শিডিউলের জন্য তাদের মেলামেশা হয় দুপুরবেলা। সেই সময়টা দিঠি মদ না খেয়ে ব্রাশ করে গায়ে সুগন্ধি লাগিয়ে ভালোই ম্যানেজ করে দেয়। এইসবের মধ্যেই দিঠি পিরিয়ড মিস করল। বুঝতে পারল সে প্রেগনেন্ট। আনন্দিত হওয়ার বদলে ভয়ে শিউরে উঠল দিঠি। ডাক্তার হিসেবে সে খুব ভালো করে জানে মায়ের মদ্যপানের অভ্যাস থাকলে গর্ভস্থ ভ্রূণের ওপর অত্যন্ত খারাপ প্রভাব পড়ে। আশঙ্কা সত্যি প্রমাণ করে এক সকালবেলায় প্রস্রাব করতে গিয়ে দিঠি দেখল একতলা রক্ত কোমরে থপ করে পড়ল। দিঠি বুঝল এবার অ্যালকোহলিজম থেকে বেরোতেই হবে।
পথিককে সব কথা খুলে বলল সে। ভেবেছিল পাক্কা ডিভোর্স হয়ে যাবে, কিন্তু পথিক বলল, তোমার বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ হয়েছে এটা খেয়াল করেছি, কিন্তু সেটার কারণ অ্যালকোহল। আমি তো ভাবতেই পারিনি। সরি, আমার ভুল হয়ে গেছে। আমি অ্যালকোহলিজম থেকে বেরোতে চাই পথিক। তুমি হেল্প করো, আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে চলো। সবাই জেনে যাবে যে আমার বউ অ্যালকোহলিক। কেউ জানবে না। তোমার সামাজিক মর্যাদায় দাগ পড়বে এমন কিছু আমি হতে দেব না। তুমি এক কাজ করো, আমাকে কোনো রিহ্যাবে পাঠিয়ে দাও। ভাঙড়ের মায়াগ্রামের রিহ্যাবের খবর পথিকই নিয়ে এসেছিল। ঝকঝকে ব্রোশিওর এবং ওয়েবসাইট দেখে দিঠি বুঝেছিল মায়াগ্রাম একটি ওয়েলনেস সেন্টার, একই সাথে স্পা এবং হেলথ রিসর্টও বলা চলে। এখানে হোমিওপ্যাথি, ন্যাচুরোপ্যাথি, আয়ুর্বেদ, মডার্ন মেডিসিন এই সব কিছুর সামগ্রিক চিকিৎসায় শারীরিক, মানসিক এবং আত্মিক সমস্যার সমাধান করা হয়। মায়াগ্রামের প্রধান গুরুপ্রসাদ কুমার নামের একজন MBBS ডিগ্রিধারী চিকিৎসক। গুরুপ্রসাদকে অবশ্য সবাই গুরুজি বলেই ডাকে, তবে গুরুজি ছাড়াও ওখানে আরও অনেক MBBS ডাক্তার রয়েছে। এছাড়া আয়ুর্বেদাচার্য, হোমিওপ্যাথ তো আছেনই। 67 বছরের গুরুজির কাছে পূর্ব ভারতের অর্থবান মানুষরা ডিস্ট্রেসড হতে আসে। অ্যালকোহলিজম থেকে মুক্তি পাওয়ার সেরা উপায় মদের থেকে দূরে থাকা, সেটা যে কোনো জায়গাতেই হতে পারে। মায়াগ্রাম আর খারাপ কি? দিঠি আপত্তি করেনি। 3 মাসের রেজিডেন্সিয়াল কোর্সে নিজেকে নথিভুক্ত করেছে 3 লাখ টাকা ফিয়ের বিনিময়ে, তবে পথিকের পরামর্শ অনুযায়ী বেনামে। এখানে সবাই তার নাম জানে মন্দিরা ব্যানার্জি। গৃহবধূ, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার কারণে মদে আসক্ত হয়ে পড়েছে। অবশ্য এই পরিচয়ের সপক্ষে দিঠিকে কোনো প্রমাণ দাখিল করতে হয়নি। প্রমাণ দাখিল করতে না হওয়ায় দিঠির বেশ অবাক লেগেছিল প্রথমে, পরে বুঝেছিল মায়াগ্রাম অর্থবানদের রিহ্যাব। এখানে অনেক রোগী অন্য পরিচয়ে আসে, এ বিষয়ে নিয়মকানুন ইচ্ছে করেই শিথিল করা আছে। অবশ্য দিঠি শুধু নাম বদলেছে বললে ভুল বলা হয়। মায়াগ্রামে আসার আগে নিজের চেহারাও বদলেছে। লম্বা চুল কেটে বয়কাট কেটেছে, চোখে পাওয়ারহীন চশমা, আর শাড়ির বদলে পরছে লং স্কার্ট আর কুর্তি। পথিকই বলেছিল, ও শুধু চুল কাটলে হবে না, পুরো গেট আপ পাল্টাতে হবে। বলা তো যায় না, ওখানে হয়তো আমাদেরই চেনা কোনো সাইকিয়াট্রিস্ট ভিজিটে যান। আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। মায়াগ্রামে খবরের কাগজ ঢোকে না, টেলিভিশন নেই, মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই। এখানে ঢোকার পরে বাড়ির লোকের সঙ্গে সপ্তাহে একবার আধ ঘন্টার জন্য দেখা করা যায়। ঘুম থেকে উঠতে হয় ভোরবেলা, আর শুয়ে পড়তে হয় রাত 8টার সময়। বিভিন্ন মানুষ নানা কারণে মায়াগ্রামে আসেন। প্রত্যেক অতিথির জন্য আমাদের আলাদা সেশন আছে, তবে কয়েকটা সেশন কমন। প্রতিদিন ভোরবেলা 6টার সময় সব অতিথি আমার সঙ্গে প্রাণায়াম এবং যোগ ব্যায়ামের অনুশীলন করেন 1 ঘন্টার জন্য। কোথায় হয় গুরুজি? মায়াগ্রামের ওপেন এয়ার অডিটোরিয়ামের নাম শান্তিবৃত্ত। সেখানেই হয় এই সেশন। এই সেশনের পরে তুমি ফ্রি। কুটিরে রেস্ট নিতে পারো, ফাঁকা মাঠে ঘুরতে পারো। তোমার জন্য একজন চিকিৎসক মোতায়েন করা হয়েছে। আমরা অবশ্য এখানে চিকিৎসক বলি না, বলি লাইফ কোচ বা জানগুরু। তোমার জানগুরুর নাম ডক্টর সায়ক লাল। সায়কই তোমার দেখভাল করবেন। অ্যাডমিন বিল্ডিংয়ের 3 তলায় ডাইনিং রুম, সেখানে ব্রেকফাস্ট সেরে সকাল 9টার সময় আবার শান্তিবৃত্তে পৌঁছে যাবে। সেখানে আবার আমার সঙ্গে 1 ঘন্টার ইন্টারেক্টিভ সেশন। এই সেশনে সব অতিথি থাকবেন না, শুধুমাত্র কোহল এবং ড্রাগে আসক্ত মানুষ থাকবেন। কি করতে হবে? নিজেকে উজাড় করে সব কথা বলবে। প্রথম দিকে একটু অসুবিধে হবে, কিন্তু সবার সামনে যে মুহূর্তে তুমি স্বীকার করে নেবে যে তুমি অ্যালকোহলিক, সেই মুহূর্তে অ্যালকোহলিজমের বিরুদ্ধে লড়াইয়ের প্রথম রাউন্ডে তুমি জিতে গেলে, ডিনায়াল থেকে বাইরে এলে। গুরুজি চলে যাওয়ার পর লাইফ কোচ সায়ক এসেছিল।
মদের জন্য তখন দিঠির মন আকপাক করছে, হাত কাঁপছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, বুক ধরফর করছে, জিভ শুকিয়ে আসছে, বমি পাচ্ছে। এই বিচ্ছিরি সময়ে কথা বলে, কাউন্সেলিং করে, ওষুধ খাইয়ে দিঠিকে সামলে রেখেছিল সায়ক। এমনকি মেডিকেল ব্লকের দোতলায় 2 রাত দিঠিকে ভর্তি থাকতে হয়েছিল। তৃতীয় দিন সকাল থেকে সে মায়াগ্রামের রুটিনে অভ্যস্ত হয়ে গিয়েছিল। শুয়ে বসে ব্রুড করে ইন্টারঅ্যাক্টিভ সেশনে গুরুজির বাণী শুনে সারা দিন কেটে যায়। লো কার্বোহাইড্রেট, লো ফ্যাট, মডারেট প্রোটিন ডায়েটে তার ওজন কমেছে 6 কেজি। দিঠি যখন মায়াগ্রামে ঢুকেছিল তখন সদ্য অ্যাবর্শনের শারীরিক এবং মানসিক ধাক্কা সামলে উঠেছে। 3 মাস মায়াগ্রামে কাটানোর পর এখন সে একেবারে সুস্থ। ওষুধ দিঠি অ্যাবর্শনের কথা গুরুজি বা সায়ককে জানায়নি, জানিয়েছে প্রকাশ ঘোষাল ওরফে পেলেকে। মায়াগ্রামে আসার 5ম দিনে অ্যালকোহল এবং ড্রাগ অ্যাডিক্টদের নিয়ে যে আলাদা সেশন হয়েছিল সেখানেই প্রকাশের সঙ্গে আলাপ হয়েছিল দিঠির। ছেলেটির বয়স বছর 35, মাঝারি উচ্চতা, শ্যামলা গায়ের রং, পেটানো চেহারা। প্রকাশ ছোটবেলা থেকে এত ভালো ফুটবল খেলত যে তার নামই হয়ে গেছে পেলে। স্কুল, কলেজে, অফিসে, বাড়িতে বা পাড়ায় সবাই তাকে পেলে বলেই ডাকে। দিঠি আর পেলে পাশাপাশি কুটিরে থাকে। পেলেও এটা খেয়াল করে চলে এসেছে দিঠির কাছে। কুটিরের বারান্দায় বসে গল্প করে নুড়ি বেছানো পথে হেঁটে 1.5 মাস কাটানোর পর দিঠি ভরসা করে পেলেকে নিজের আসল নাম এবং পেশার কথা বলেছে, অ্যাবর্শনের কথাও বলেছে। এবার মায়াগ্রাম ছাড়ার পালা। গত সপ্তাহেই পথিক বলেছিল সকাল 8টার মধ্যে গাড়ি নিয়ে চলে আসবে। ব্যাকপ্যাক কাঁধে কুটির থেকে বেরোলো দিঠি, কিন্তু তখনও সে জানে না তাকে আবার এখানে ফিরে আসতে হবে। পেলেও কাঁধে ব্যাকপ্যাক ঝুলিয়ে বেরিয়েছে কুটির থেকে। দুজনেই শান্তিবৃত্তির দিকে হাঁটছে। এই সময় গুরুজিকে ওখানেই পাওয়া যায়। মায়াগ্রাম ছেড়ে যাওয়ার আগে গুরুজির সঙ্গে দেখা করাটা নিয়মের মধ্যে পড়ে। শান্তিবৃত্তের মাঝখানে শ্বেত পাথরে বাঁধানো 2টো বেদি আছে। একটা বেদির ওপর বসে গুরুজি কথা বলেন, অন্যটায় আসন এবং প্রাণায়াম দেখান। সেই 2টো বেদির পাশে আজ আর একটা বেদি দেখতে পেল দিঠি। গত 3 দিন সেশনে আসিনি, তার আগে এই বেদিটা তো ছিল না। মাকরানার নাম শুনেছ? রাজস্থানের একটা জায়গা, মার্বেল পাথরের জন্য বিখ্যাত। মাকরানার এক মার্বেল ব্যবসায়ী গত শনিবার থেকে এখানে আছেন। তাঁর অনুরোধেই মাকরানার মার্বেল দিয়ে বেদিটা বানানো হলো। এইটা, এই খামটা ধরো। এটা কি? পেলের ভাষায় বাই 1 গেট 1 ফ্রি। খামের মধ্যে একটা কোড আছে। ঈশ্বর না করুক তোমাকে যদি ফিরে আসতে হয় তা আমাদের ওয়েবসাইটে লগ ইন করার পরে কোডটা দেবে। অটোমেটিক রিবুকিং হয়ে যাবে। পুরনো পেশেন্টকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি, কারণ তার সমস্যা গুরুতর। কিন্তু তোমাকে নিতে আজ কেউ আসেনি। বাড়ি ফিরবে কি করে? ও, আমি পেলের সঙ্গে চলে যাব, আপনি চিন্তা করবেন না। এইবার তোমাদের আসল পরীক্ষা শুরু হলো। ওরা 1000 টাকা দিয়ে একটা ট্যাক্সি বুক করলো। ফোনে চার্জ না থাকায় ট্যাক্সির থেকে চার্জ দিয়ে নিল। ট্যাক্সি বাসন্তী হাইওয়েতে পড়েছে। এইমাত্র ঘটকপুকুর পেরিয়ে গেল বানতলার চর্মতালুক। সায়েন্স সিটিকে পাশে রেখে পার্ক সার্কাস কানেক্টর ধরে 7 মাথার মোড়ের দিকে দৌড়চ্ছে ট্যাক্সি। দিঠির মোবাইলে এতক্ষণে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সে পথিককে ফোন করল। স্ট্রেঞ্জ, সুইচ অফ। অপারেশন করছে হয়তো। পথিক কখনো মোবাইল ফোন অফ করে না, রাতে মোবাইল সাইলেন্ট মোডে পর্যন্ত রাখে না। পেশেন্ট বা তার বাড়ির লোকেরা ফোন করলে সব সময় ওকে পায়। তাহলে ব্যাটারি শেষ হয়ে গেছে। ইম্পসিবল, ও সব সময় পাওয়ার ব্যাংক আর চার্জার সঙ্গে নিয়ে ঘোরে। বিয়ে তো করিসনি, করলে বুঝতিস ঝামেলা কাকে বলে। দেখ ম্যাডাম, আমাকে আবেম ফেলানি আর শিলার সঙ্গে প্রেম করতে হয়। 3টে প্রেম করার পরে না বিয়ে করা জাস্ট ইম্পসিবল। একটা মেয়েকে সামলাতেই কাছা খুলে যায়,
ইনি এসেছেন 3টে মেয়েকে ট্যাকেল করতে। আর মেয়েগুলোর কি বিচ্ছিরি নাম। চুপ কর, বাবাকে ফোন করছি। হ্যালো বাবা, আমি দিঠি। পথিক কোথায়? কি চেঁচাচ্ছিস কেন? 3 দিন বাড়ি ফেরেনি মানে? দিঠি কাঁপা কাঁপা হাতে মোবাইলের স্পিকার ফোন অন করলো। গত সোমবার মানে 12 তারিখ রাত 10টা নাগাদ পথিক অবারিত থেকে বেরোলো। বেরোনোর আগে আমাকে বলে গেল সেবাগৃহে যাচ্ছি, অপারেশন আছে। পথিকের কাছে চাবি থাকে, দরজা খুলে দেওয়ার ঝামেলা নেই। আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি ফেরেনি। নানটি বলল হয়তো চেম্বার ছেড়ে রাত্রিরে ফিরবে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে পেলে দেখল ট্যাক্সি এখন আনন্দপালিত রোডে। ন্যাশনাল মেডিকেল কলেজ পেরিয়ে গেল। দিঠির বাড়ি বোধহয় এসে গেছে। চঞ্চলের কথার মধ্যে ড্রাইভারের কাঁধে হাত রেখে ট্যাক্সি দাঁড় করাতে বলছে দিঠি। ভাড়া মিটিয়ে পেলের হাত ধরে হিড়হিড় করে ট্যাক্সি থেকে টেনে নামালো। ডিকি থেকে দুজনের লাগেজ বের করলো। তারপর এক টানা কোলাপসিবল গেটের পাশে লাগানো কলিং বেলের সুইচ টিপে চলল। পাশের বাড়ির জানালা থেকে প্রতিবেশী মিত্তির মশাই তাকে দেখে হাত নাড়ছেন। সিঁড়ি বেয়ে চঞ্চল নেমে এসেছেন। তুমি পুলিশে খবর দাওনি? সেবাগৃহ ম্যাটারনিটি হোম প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে। ওটা মুদিপাড়া পুলিশ স্টেশনের এলাকা। আমি গতকাল সন্ধেবেলা থানায় গিয়ে মিসিং ডায়েরি করে এসেছি। তোকে তো ফোনে পাওয়া যাচ্ছিল না। কাঁদতে কাঁদতে চঞ্চল সিঁড়িতে বসে পড়ছেন। তাকে ধরতে গিয়ে দিঠি নিজেই মাথা ঘুরে পড়ে গেল। তবে সে অজ্ঞান হয়নি। কয়েক সেকেন্ডের জন্য জাস্ট মাথাটা ঘুরে গিয়েছিল। নিজেকে সামলে নিয়ে সে নিজেই সিঁড়ি ভেঙে দোতলায় উঠল। চঞ্চল একতলার কোলাপসিবল গেটে তালা মেরে ওপরে এসে দেখলেন দিঠি বেডরুমে ঢুকে আলমারি খুলে পথিকের কাপড় জামা ঘাঁটাঘাঁটি করছে। মুদিপাড়া থানার অফিসার ইনচার্জ রিতম হাজরাও আলমারি খুলে দেখছিলেন। উনি এই কেসটার ইনভেস্টিগেটিং অফিসার। 3 মাস আমি বাড়িতে ছিলাম না। এই সময় নানটি দিবা তুমি কি আলমারিতে হাত দিয়েছিলে অথবা বাথরুমে জিনিসপত্র ঘাটাঘাটি করেছো? আমরা কেউ তোমাদের জিনিসে হাত দিইনি। তাহলে বলতে হয় পথিক প্ল্যান করে বাড়ি ছেড়েছে, এই থিওরিটা বাতিল। কারণ জামা প্যান্ট, অন্তর্বাস, ভোটার কার্ড, আধার কার্ড সবই তো ঠিকঠাক জায়গায় আছে। পথিক প্ল্যান করে বাড়ি ছাড়তে যাবে কেন? আমি জাস্ট একটা সম্ভাবনা এক্সক্লুড করলাম। পথিকের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে দিনরাত খবরের কাগজে লেখালেখি হয়েছে। স্কুপ চ্যানেলও খবর করেছে। পাশের বাড়ির মিত্তি জিজ্ঞাসা করছিল দিঠি কোথায়। আমি উত্তর দিতে পারিনি। দিঠি বসার ঘরে টিভি চালালো। স্কুপ চ্যানেল বলছে সোমবার রাত 10টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ পথিক চ্যাটার্জি। আর ফেরেননি। পথিকের নিখোঁজ হওয়ার পর কেটে গিয়েছে 60 ঘন্টা। এখনও তার কোনো হদিশ নেই। চিকিৎসকের অন্তর্ধান নিয়ে মুদিপাড়া থানার আইও কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন। যদিও সূত্রের দাবি পথিকের মোবাইল ফোন সুইচ অফ হয়ে যায় সোমবার রাত 11:15। টিভি অফ করে টেবিল থেকে দিনরাত খবরের কাগজ তুলে নিল দিঠি। 3 পাতায় ছোট্ট একটা খবরের হেডলাইন হলো এখনও ফেরেননি চিকিৎসক। খবরে লেখা আছে নিরুদ্দেশ হয়ে যাওয়ার আগে চিকিৎসক পথিক চ্যাটার্জি মোবাইলে শেষবার কথা বলেছিলেন এক অ্যানেস্থেসিস্টের সঙ্গে। সেই অ্যানেস্থেসিস্টকে জিজ্ঞাসাবাদ করার জন্য মুদিপাড়া থানায় ডেকে পাঠানো হয়েছে। অভিযুক্ত ম্যাটারনিটি ক্লিনিকের মালিক এবং কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে সেই রাতে পথিক চ্যাটার্জি ওখানে আসেননি। টেলিগ্রাম লিখেছে ডক্টর কাপল গোজ মিসিং। কাপল আমাকে নিয়েও খবর করেছে। এত চাপ নিচ্ছিস কেন ম্যাডাম? একটু চিল কর। দেখ পেলে, মায়াগ্রামে তুই আমার পাশে ছিলি, এখন আর আমরা ওখানে নেই। তুই বাড়ি গিয়ে চিল, শকুন, বাজ, ইগল যা খুশি কর। আমার সমস্যা আমাকেই সামলাতে দে। আমি থাকলে তোর সুবিধা হবে। কেসটা ইজিলি সালটানো যাবে। পেলের হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে সিঁড়ি দিয়ে নামলো দিঠি। কোলাপসিবল গেট খুলে এক ধাক্কায় পেলেকে বের করে দিয়ে হাতে ব্যাকপ্যাক ধরিয়ে দিল। বাড়ি গিয়ে মায়ের সঙ্গে দেখা কর, 3 গার্লফ্রেন্ডকে সময় দে, চিল কর, টাটা। পেলে মাথা চুলকোতে চুলকোতে মৌলালির দিকে হাঁটা দিল। দোতলায় এসে দিঠি দেখল চঞ্চল সাউন্ড সিস্টেম চালিয়ে গান শুনছেন। দিঠি বাথরুমে ঢুকে স্নান সেরে নিল। লং স্কার্ট কুর্তি আর চশমা পরা মন্দিরা ব্যানার্জিকে টাটা জানিয়ে সালোয়ার কুর্তা গলালো। ওড়না গলায় পেঁচিয়ে ব্যাগ আর মোবাইল নিয়ে চঞ্চলকে বলল,
বাবা আমি বেরোচ্ছি। 3 মাস রিহ্যাবে কাটিয়ে এলি, শরীর এখনো সুস্থ হয়নি, এখন কদিন বাড়িতে বিশ্রাম নেই। ওরা যেরকম নিয়মকানুন বেঁধে দিয়েছে সেটা মেনে চল। ওরা কোনো ওষুধ বিষুধ দেয়নি? স্পেসিফিক কোনো ওষুধ বা নিয়মের কথা বলেনি, শুধু লাইফস্টাইলটা ঠিক রাখতে হবে। মানে ওই বুঝেছি। তা কোথায় যাচ্ছিস? মুদিপাড়া থানা। মুদিপাড়া থানায় দিঠি ঢুকল দুপুর 1টার সময়। জীবনে প্রথম। থানা পুলিশের জগৎ নিয়ে তার কোনো ধারণা ছিল না। সিনেমাতে যেরকম থানা দেখতে পাওয়া যায়, এ থানা তার থেকে অনেকটাই আলাদা। নতুন রং করা দেওয়ালে মনীষীদের ছবি ঝুলছে। সে ঢোকা মাত্রই কেউ একজন তাকে চিৎকার করে ডাকল, এই দিঠি এদিকে আয়। দিঠি দেখল শ্যামল হাত নেড়ে ডাকছেন। তিনি যে চেম্বারে বসে রয়েছেন তার দরজায় লাগানো নেমপ্লেটে লেখা রিতম হাজরা, ভারপ্রাপ্ত আধিকারিক, মুদিপাড়া থানা। দিঠি চেম্বারে ঢুকল। মস্ত টেবিলের ওপারে বছর 45-এর যে মানুষটি বসে আছে তার চেহারা দেখেই বোঝা যায় লোকটা এককালে অ্যাথলিট ছিল। 6 ফুট লম্বা, সঙ্গে মানানসই চেহারা। গায়ের রং অতীতে হয়তো টকটকে ফর্সা ছিল, এখন রোদে ঘোরার কারণে মুখে কালচে ছোপ পড়েছে। অনিয়মের কারণে বিচ্ছিরি একটা ভুঁড়িও হয়েছে। মুখের চামড়ায় বয়সের ছাপ। মাথার চুলের বেশিরভাগটাই উঠে গেছে। রিতম জিজ্ঞেস করল, দিঠি চ্যাটার্জি? নমস্কার, আমি আপনার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই। ওকে। শ্যামলের পাশে বসে থাকা ভদ্রলোকের দিকে তাকিয়ে রিতম বলল, আপনি বলুন। ভদ্রলোকের পোশাকই বলে দিচ্ছে তিনি আইনজীবী। তিনি বললেন, আমার কাজ শেষ। আমার মক্কেল লিখিত বয়ান দিয়েছেন, এবার আমরা আসতে পারি। শ্যামলবাবু 1 মিনিট। দেখুন ডাক্তারবাবু, আপনাকে থানায় ডেকে পাঠাতে আমার খারাপই লেগেছে, কিন্তু আমি নাচার মিডিয়া কেসটা নিয়ে বড্ড ফাটাচ্ছে। আমি আপনাকে অ্যাসিওর করছি আর বিরক্ত করব না, তবে ফোন করলে ধরবেন, আর থানায় ডেকে পাঠালে কিন্তু আসবেন। আর প্লিজ আউট অফ স্টেশন হবেন না। আপনি যা বলছেন তাই করব, তবে পথিক নিখোঁজ হয়েছে বলে আমাকে নিয়ে কেন টানাটানি করা হচ্ছে এটা আমার কাছে ক্লিয়ার নয়। আমার কাছেও নয়। অন্ধকারে হাতড়াচ্ছি বলেই আপনার সাহায্য চাইছি। শ্যামল এবং উকিলবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় শ্যামল দিঠির দিকে তাকিয়ে চোখের ইশারা করলেন। দিঠি বুঝতে পারল শ্যামল থানার বাইরে দিঠির জন্য অপেক্ষা করবেন। শ্যামল বেরিয়ে যাওয়ার পর দিঠির দিকে তাকালো রিতম। এতদিন কোথায় ছিলেন? গত 3 মাস আমি রিহ্যাবে ছিলাম। বাবা আপনাকে বলেননি, লজ্জা পেয়েছিলেন। ড্রাগ? না, অ্যালকোহল। আপনি ডাক্তার না? পেশার সাথে অসুখের কি সম্পর্ক? পথিকের কোনো খবর পাওয়া গেল? আপনার স্বামীর সঙ্গে মিতালি নামের একজন জুনিয়র ডাক্তারের সম্পর্ক আছে, এ নিয়ে আপনি কিছু জানেন? মিতালি গাইনিতে পোস্ট গ্র্যাজুয়েশন করছে। পথিক নার্সিংহোমে কেস করতে গেলে ও পথিককে অ্যাসিস্ট করত। মিতালির বাড়ির লোক বলেছে মিতালি গত সপ্তাহে বন্ধুদের সাথে গোয়া বেড়াতে গেছে, কিন্তু এখন ওর মোবাইলটা সুইচ অফ। আমি চেষ্টা করেছি, ওর বাড়ির লোকও মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেছে, কোনো লাভ হয়নি। মিতালি কাদের সাথে গোয়া গিয়েছে আপনার কোনো আইডিয়া আছে? না। কি করে থাকবে? দিনরাত নেশা করলে কি আর এসব জানা যায়? দেখুন, আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আপনি কিন্তু এইভাবে আমার সাথে কথা বলতে পারেন না। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কারণে কেউ গায়েব হয়ে গেলে চরিত্র নিয়ে টানাটানি তো হবেই ম্যাডাম। মিডিয়া যদি একবার কেচ্ছার গন্ধ পায় তাহলে সবার আগে আপনার উপরেই ঝাঁপিয়ে পড়বে। টিভিতে ক্যারেক্টার অ্যাসাসিনেশন হবে, সোশ্যাল মিডিয়ায় মিম হবে, সামলাতে পারবেন তো? আমার স্বামীকে খুঁজে বার করার জন্য আপনি কি করেছেন জানতে পারি? মিসিং পারসনস ডায়েরি হওয়ার পরে টিভি আর খবরের কাগজে নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা বেরোয়, তার ব্যবস্থা হয়েছে? দেখুন ম্যাডাম, একজন মানুষ হঠাৎ নিরুদ্দেশ হয়ে যেতেই পারে, সে একজন অ্যাডাল্ট। বাড়িঘর বা কাছের মানুষদের ছেড়ে দূরে কোথাও চলে গেলে রাষ্ট্র বা পুলিশ নাক গলায় না। এবার প্রশ্ন হচ্ছে তারা নাক গলায় কখন? যখন সেই নেই মানুষটার বাড়ির লোক এসে পুলিশের কাছে সাহায্য চায়, যেমন আপনার বাবা এসেছিলেন। কোনো মানুষ নিরুদ্দেশ হয়ে গেলে তার বাড়ির লোকের কি করা উচিত এই নিয়ে কোনো ক্র্যাশ কোর্স নেই কেন কে জানে? এসব তো আর আমাদের জীবনে প্রতিদিন ঘটে না। আমি আপনার ক্র্যাশ কোর্সটা করিয়ে দিচ্ছি, আপনি প্রশ্ন করুন। পথিক নিরুদ্দেশ হওয়ার পরে বাবা মুদিপাড়া থানায় এলো কেন? আমাদের বাড়ি যে থানার আন্ডারে পড়ে সেই এন্টালি থানায় গেল না কেন? ভ্যালিড প্রশ্ন। উনি এখানে এসেছিলেন কেননা ডাক্তারবাবু বলেছিলেন যে তিনি সেবাগৃহে যাচ্ছেন। সেবাগৃহ মুদিপাড়া থানা জিউরিসডিকশনেই পড়ে। এখানে আসার পরে বাবাকে কি করতে হলো? আমি আপনার বাবাকে ডাক্তারবাবু 3টে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি আনতে বলেছিলাম।
প্লাস জিজ্ঞাসা করেছিলাম ওর কোনো অ্যালিয়াস আছে কিনা। অ্যালিয়াস মানে ওরফে? পথি কি ক্রিমিনাল নাকি জোর একাধিক নাম থাকবে? হাবুগুন্ডা ওরফে ল্যাংড়া কানাই ওরফে বোমরাজু? আপনি অকারণে উত্তেজিত হচ্ছেন ম্যাডাম। সব বাঙালিরই একটা করে ডাক নাম থাকে। বাবু, বুবু, বুবাই, বুবলা, খোকা, বুড়ো, এগুলো অ্যালিয়াস। চঞ্চলবাবু আমাকে যা বলেছেন তার উপর ভিত্তি করেই এই ফাইল বানানো হয়েছে। দিঠি দেখল ফাইলে পরপর লেখা রয়েছে পথিকের উচ্চতা, ওজন, বয়স, গায়ের রং, চোখের মনির রং, চেহারা, নিখোঁজ হয়ে যাওয়ার সময় কি পোশাক এবং জুতো পরেছিল, সেই সঙ্গে কোনো জুয়েলারি, হাতঘড়ি, চশমা, কন্ট্যাক্ট লেন্স, ওয়ালেট, আই কার্ড, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ছিল কিনা, পথিকের শরীরে কোনো উল্কি বা কাটা দাগ ছিল কিনা, এইসব। এছাড়া পথিকের কোনো মানসিক বা শারীরিক ব্যাধি আছে কিনা, সে কোনো ওষুধ খায় কিনা এবং সে কি প্রতিবন্ধী, কোনো অ্যালার্জি রয়েছে, 2 চাকা বা 4 চাকা আছে নাকি দুটোই আছে, পথিক নিয়মিত কোথায় কোথায় যেত, কাদের সঙ্গে নিয়মিত দেখা করত, এই সমস্ত। এই তালিকায় শ্যামল এবং মিতালির নামও রয়েছে। মিতালির নামের পাশে পেন্সিল দিয়ে লেখা নট রিচেবল। আত্মীয় স্বজনের তালিকায় দিঠি এবং চঞ্চলের নাম, ফোন নাম্বার রয়েছে। দিঠি দেখল তার নামের পাশেও পেন্সিল দিয়ে নট রিচেবল লেখা। সব শেষে রয়েছে নিখোঁজ হওয়া রাতের সংক্ষিপ্ত বর্ণনা। বেশ যত্ন করে রিপোর্টটা লেখা। পথিক নিয়মিত কোথায় যেত সেই তালিকায় সেবাগৃহের নাম নেই কেন? তার কারণ গত 2 মাসে উনি একবারও ওখানে যাননি। বাই দ্য ওয়ে, আপনি রিহ্যাবে কতদিন ছিলেন? 3 মাস। আপনি নিজেই রিহ্যাবে গিয়েছিলেন না কেউ পাঠিয়েছিল? পথিক আর আমার মিউচুয়াল ডিসিশন ছিল। আপনার কি কারোর সঙ্গে এই অ্যাফেয়ার ছিল বা আছে, নাকি কোনো দুঃখ ভুলতে মত মেয়েদের সাথে ধরেছিল? কিভাবে কথা বলতে হয় এটা নিয়ে আপনাদের কোনো ক্র্যাশ কোর্স হয় না? আমি আপনাকে যে কথাগুলো জিজ্ঞাসা করছি সেগুলো তদন্তের স্বার্থে। ডাক্তারবাবুর সঙ্গে মিতালির অ্যাফেয়ার ছিল এটা প্রমাণিত। বাই দ্য ওয়ে, গত 3 মাসে আপনি যে রিহ্যাবে ছিলেন তার কোনো প্রুফ আছে? এটা মায়াগ্রামের ভিজিটিং কার্ড। এতে ফোন করে খবর নিতে পারেন, জায়গাটাও দেখে আসতে পারেন, বেশি দূরে নয়। সে না হয় যাওয়া যাবে, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। আপনার কি কারোর সঙ্গে অ্যাফেয়ার আছে বা ছিল? না। আমি আপনার বাবার কাছ থেকে ফোন নাম্বার জোগাড় করে আপনার এবং ডাক্তারবাবুর বন্ধুবান্ধব, প্রতিবেশী, সহকর্মী সবার সাথেই কথা বলেছি। আপনাদের গাড়ির ড্রাইভার এবং কাজের মেয়ের সঙ্গেও কথা বলেছি। প্রতিবেশী মানে আনন্দপালিত রোডের লোকজন? সে তো বটেই, তাছাড়াও আলিপুরদুয়ারে ডাক্তারবাবুর প্রতিবেশীদের সঙ্গেও কথা বলেছি। পশ্চিমবাংলার সমস্ত জেল, হাসপাতাল আর মর্গেও খোঁজ করেছি। মর্গ? কিন্তু সব জায়গা থেকেই নেগেটিভ রিপোর্টই এসেছে। থ্যাংক গড। রিভার ট্রাফিক পুলিশের কাছে জলে ডোবা মৃত্যুর যতগুলো খবর আছে তার কারোর সঙ্গে ডাক্তারবাবুর বর্ণনাও মিলছে না। আচ্ছা, ডাক্তারবাবু কি সোশ্যাল মিডিয়ায় আছেন, এই ফেসবুক, টুইটার বা হোয়াটসঅ্যাপে? না, আমারও এফবি অ্যাকাউন্ট নেই, শুধু হোয়াটসঅ্যাপ আছে। থাকলে ভালো হতো। ট্র্যাডিশনাল মিডিয়া মানে খবরের কাগজ আর টিভির পাশাপাশি সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্ম এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ। ডাক্তারবাবুর অ্যাকাউন্ট থেকে আমরা নানান খবর জোগাড় করতে পারতাম। দেখুন, কলকাতায় প্রতি বছরে গড়ে 1000 মানুষ হারিয়ে যায়। এদের জন্য কলকাতা পুলিশের একটা ওয়েবসাইট আছে, সেখানে ডাক্তারবাবুর নাম এবং যাবতীয় বর্ণনা আপলোড করা হয়ে গেছে। যদি কেউ কোনো খবর পায়, সে লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টে মিসিং পার্সন স্কোয়াডে ভারপ্রাপ্ত আধিকারিককে ফোন বা মেল করতে পারবে। ফেসবুকে মিসিং পিপল অফ ইন্ডিয়া নামে একটা পেজও আছে, সেখানে ওর ছবি আপলোড করে কলকাতা পুলিশের মেল আইডিও দেওয়া আছে। পাশাপাশি আমিও ডাক্তারবাবুর ছবি দিয়ে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ বানিয়েছি, সেটা সব থানার আধিকারিকদের ফরওয়ার্ড করা হয়ে গেছে। আপনাকেও করছি, আপনি আপনার চেনাশোনা লোকেদের সঙ্গে সেটা শেয়ার করে দিন। এখন সবকটাই অ্যাভিনিউ এক্সপ্লোর করতে হবে। ডাক্তারবাবুর রিসেন্ট ছবি দিয়ে এই লিফলেটটাও বানানো হয়েছে। দিঠি দেখল লিফলেটের একদম নিচে একটা মোবাইল নাম্বার আর একটা ল্যান্ডলাইন নম্বর দেওয়া আছে। এগুলো কার নাম্বার? মোবাইল নাম্বারটা আমার আর অন্যটা থানার ল্যান্ডলাইনের। চঞ্চলবাবু একটা অ্যাড এজেন্সির সাথেও যোগাযোগ করেছেন, তারা প্রায় 5000 লিফলেট বানিয়েছে। এজেন্সির ছেলেরাই বিভিন্ন জায়গায় সেগুলো সেটে দেবে, আপনার বাড়ির আশেপাশেও সারবে। যদি কেউ কোনো ভ্যালিড খবর দেয় তাহলে তাকে পুরস্কার দেওয়ার দায়িত্ব চঞ্চলবাবুর। এজেন্সির ছেলেরা সেবাগৃহের আশেপাশে এগুলো সারবে না? সেটা আপনি ওদের বলে দেবেন। দিঠি বুঝতে পারল পথিকের নিখোঁজ হওয়ার ইস্যু থেকে সেবাগৃহকে আলাদা করতে চাইছে রিতম। কেন করতে চাইছে? ওখান থেকে মোটা টাকা খেয়েছে নাকি অন্য কোনো কারণ আছে? সেবাগৃহে গিয়েছিলেন? ওখানকার স্টাফেদের সঙ্গে কথা বলেছেন? আপনি যখন ডাক্তারি করেন আমি তখন নাক গলাতে যাই, আপনি আমার কাছে নাক গলাচ্ছেন কেন?
আপনার মোবাইল নাম্বার আমার কাছে আছে, ফোন করলে যেন পাই। আর মিডিয়ার সামনে যত কম কথা বলবেন ততই ভালো। আশা করি বোঝাতে পেরেছি। দিঠি বুঝলো এবার তাকে যেতে হবে। চেয়ার থেকে উঠে দরজার দিকে এগোলো সে। মায়াগ্রামের ভাবনাহীন নিশ্চিন্ত জীবনযাপন থেকে বেরিয়ে এ কোন বিপদের মুখে পড়ল সে? পথিককে নিয়ে এই টেনশন নিতে পারবে তো? অলরেডি মনে হচ্ছে এক চুমুক ভদকা পেলে ভালো হতো। থানা থেকে বেরিয়ে দিঠি দেখল মুদিপাড়া পার্কের লাগোয়া চায়ের গুমটি থেকে শ্যামল হাত নেড়ে ডাকছে। চা খাওয়াও। তোকে এই কদিন দেখিনি কেন? গত 3 মাস রিহ্যাবে ছিলাম, পথিকই ভর্তি করিয়েছিল। তবে বাইরের কেউ কিছু জানে না। তুমিও প্লিজ কাউকে কিছু বলো না। পথিকও চাইতো না ব্যাপারটা কেউ জানুক। ডাক্তারের বউ মাতাল হয়ে রিহ্যাবে আছে জানলে তার কি আর মান সম্মান থাকে? পাড়াতেও কেউ কিছু জানে না। পথিককে দেখে কখনো মনে হয়নি যে তুই ক্রাইসিসের মধ্যে ছিলি। অবশ্য আমাদের প্রফেশনাল সম্পর্ক, নার্সিংহোমে দেখা হতো। যে সময়টা একসঙ্গে কাটাতাম সেই সময় আমি অজ্ঞান করছি, ও অপারেশন করছে, তারপর যে যার রাস্তায় হাঁটা দিতাম। আমি সাংঘাতিক ক্রাইসিসের মধ্যে ছিলাম শ্যামলদা, এখন আরেকটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। তোমারও তো বিচ্ছিরি হ্যারাসমেন্ট হচ্ছে। রীতম হাজরা সেবাগৃহ ঘুরে এসেছে, মালকিন আর স্টাফেদের সঙ্গে কথাও বলেছে, কিন্তু ওরা কেউ থানায় আসেনি। থানায় আসতো না আমাকে, কেন বলতো? ডাক্তাররা সফট টার্গেট, ভয় দেখালেই টাকা দিয়ে মিটিয়ে ফেলার চেষ্টা করে। আমি মোটেই সফট টার্গেট নই। উকিল নিয়ে থানায় এসেছি, রীতম আমাকে আর ঘাটাবে না। আমার ধারণা রীতম সেবাগৃহের মালকিন চম্পার কাছ থেকে টাকা খেয়েছে। কোনো নার্সিংহোমই চায় না তাদের চত্বরে পুলিশ ঢুকুক, তাতে কাস্টমারদের খারাপ ধারণা হয়। পথিক যদি সেবাগৃহে না গিয়ে থাকে তাহলে ওদের নিয়ে রীতম কেন মাথা ঘামাবে? পথিক আমাকেও ফোন করেছিল, কিন্তু কেন কেন বলেছিল সিজারিয়ান সেকশন আছে। আমি পৌঁছে দেখি সিজারের কোনো কেসই নেই। পথিক কিন্তু এরকম ফালতু কাজ করার ছেলে নয়। সেবাগৃহে সেই রাতে আর কোনো সিজারিয়ান সেকশন ছিল না, আমি ওটিতে ঢুকেছিলাম, একটা নর্মাল ডেলিভারি হচ্ছিল। বাই দ্য ওয়ে, রীতম আমাকে মিতালি নিয়ে কোয়ারি করছিল। কেন বলতো? আমাকেও মিতালির কথা জিজ্ঞেস করেছে। রীতমের বক্তব্য মিতালির সঙ্গে নাকি পথিকের অ্যাফেয়ার আছে। ধুস, পথিক ওই রকম ছেলেই না। ওর একমাত্র অ্যাফেয়ার টাকার সঙ্গে। তা নাহলে কেউ 1000 টাকার জন্য ওরকম জালি নার্সিংহোমে সিজার করতে চায়? ও আজ নয় কাল পথিক ফিরে আসবে, তখন কিন্তু আমি আর ওর সঙ্গে কাজ করব না। চায়ের দাম মিটিয়ে শ্যামল হাঁটা দিলেন। দিঠি দেখল একটু দূরে শ্যামলের গাড়ি পার্ক করা রয়েছে, তার ভেতরে বসে রয়েছেন উকিলবাবু। গাড়িতে উঠে শ্যামল শিয়ালদার দিকে রওনা দিল, আর দিঠি রওনা দিল সেবাগৃহের দিকে। খিলখিলিয়ে হাসছে রাধা পাগলি। বছর 30-এর মেয়েটা লেডি ডাফরিন হাসপাতালের ফুটপাতে সারা দিন বসে থাকে। প্রতি মাসের এই সময়টায় চম্পা রাধাকে সেবাগৃহে ধরে আনে। স্নান করিয়ে ম্যাটারনিটি হোমে তৈরি স্যানিটারি ন্যাপকিন পরিয়ে ভালো মন্দ খাইয়ে আবার রাস্তায় ছেড়ে দেয়। অবশ্য চম্পার সঙ্গে শুধু রাধারই নয়, এলাকার অন্য পাগলিদেরও সম্পর্ক ভালো। রাস্তায় দেখা হলেই তারা চম্পাকে দেখে একগাল হাসে, সেলাম ঠোকে, চোখ নাচিয়ে ইশারা করে। রাধাও কয়েকদিন ধরে চম্পাকে ইশারা করছে। চম্পা হিসেব করে দেখেছে ওর পরের পিরিয়ড শুরু হতে দিন 15 বাকি আছে। এটাই আদর্শ সময়। সেই কারণেই আজ সকালে রাধাকে সেবাগৃহে ডেকে নিয়েছে চম্পা। এখন বন্ধ আছে সেবাগৃহ। মুদিপাড়া থানার অফিসার রীতম হাজরা এসে টেরাবেকা কথা বলে 50,000 টাকা নিয়ে গেছে। বলে গেছে 5 ক্ষেপে মোট 2.5 লাখ দিতে হবে, না হলে সেবাগৃহ সিল করে দেবে সে। কথা না বাড়িয়ে চম্পাও প্রথম ক্ষেপের টাকা দিয়ে দিয়েছে। ঘুষ খাওয়া পুলিশ সবসময়ই ভালো হয়, ঝামেলা করে না, কথা দিলে কথা রাখে। কিন্তু চম্পার তো আর টাকার গাছ নেই, তাকে উপার্জন করতে হয়, এবং উপার্জনের অনেকগুলো রাস্তার মধ্যে একটা হলো রাধাকে ডেকে পাঠানো। নিজের হাতে রাধাকে সাবান মাখিয়ে দিচ্ছে চম্পা। ছোবড়া দিয়ে ঘষে ঘষে ময়লা তুলছে, মাথায় মগের পর মগ জল ঢেলে ময়লার পুরু স্তর ধুইয়ে দিচ্ছে। স্নান শেষ, শুকনো গামছা দিয়ে ঘষে ঘষে পাগলির গা মুছিয়ে দিল চম্পা।
তারপর ঢোলা একটা ম্যাক্সি পরিয়ে বাথরুম থেকে বের করে গায়ে পাউডার ঢেলে দিল। ফিসফিস করে খানিকটা সুগন্ধিও স্প্রে করে দিল। তারপর একটা দুধের গ্লাস হাতে দিয়ে বলল, এইটা খেয়ে নে। সে কোথায় আমার ভাতার? চম্পা একটা ঘরে পাগলিকে ঢুকিয়ে বাইরে থেকে ছিটকিনি দিয়ে দেয়। ঘরে বসে শিবনাথ বিয়ার খাচ্ছিল। রাধাকে ঢুকতে দেখে বলল, কেমন আছিস? আমার দিদা ওষুধ দে, তাড়াতাড়ি শেষ কর। পাগলি বোতল শেষ করে শিবনাথকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আধ ঘন্টা বাদে দরজা ধাক্কানোর আওয়াজ শুনে ছিটকিনি খুলে দিল চম্পা। ঘর্মাক্ত শিবনাথ গামছা পরে ঘরের বাইরে বেরিয়ে বলল, এই দুধের গ্লাসে কত কড়া ঘুমের ওষুধ দিয়েছিলে? কীর্তনের মাঝখানে ঘুমিয়ে পড়লো। চান করে আয়, খেতে দেব। রাধা ঘুমোচ্ছে, ঘুমোক। রাতের আগে ওকে এখান থেকে বের করা যাবে না। আর কদিন পাগলিদের নিয়ে থাকবো? এবার একটা বিয়ে করতে হবে। বিয়ে করলে এত মেয়ের সঙ্গে কীর্তন করতে পারবি? শিয়ালদা চত্বরে যত পাগলি আছে তোর জন্য চুনে চুনে নিয়ে আসি। আজ পর্যন্ত তোর কতগুলো বাচ্চা হয়েছে বলতো? হ্যাঁ, ওরা আবার আমার বাচ্চা নাকি? পরশু দেখলাম বউবাজার স্ট্রিটের মতি পাগলি পেট ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই হপ্তাতেই ছানা হবে, ব্যথা উঠলেই এখানে চলে আসবে। কিন্তু তাতে আমার কি বলতো? মতির মনে হয় এই নিয়ে 7টা বাচ্চা হলো। সব বাচ্চার বাবা আমি, তার কোনো গ্যারান্টি আছে? আমাকে হিসেব রাখতে হয়। ওদের রোগবালাই আছে কি না পরীক্ষা করে দেখে নিয়ে তারপর তোর কাছে পাঠানো হয়। শিবনাথ বাথরুমে ঢুকল। রাধা পাগলি যে ঘরে ঘুমোচ্ছে সেই ঘরের দরজার ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে দিল চম্পা। ঠিক এই সময় আলো এসে চম্পাকে বলল, একটা বউ এসেছে। বসতে বলো, আমি যাচ্ছি। ভিজিটার্স রুমের সস্তা প্লাস্টিকের চেয়ারে দিঠি বসেছিল। চম্পা ঘরে ঢুকে হাত জোর করে বলল, নমস্কার, আমার নাম চম্পা। ওয়াশ করাবেন? কত উইক? এক পলক দেখেই দিঠি বুঝল অশিক্ষিত মেয়ের চেহারায় টাকার পালিশ পড়লে যে ধরনের সস্তা চাকচিক্য আসে, চম্পার চেহারায় সেই ফাঁপা এবং ঝলমলে ভাবটা রয়েছে। আষাঢ়ের ভ্যাবসা গরমে গাঢ় নীল রঙের সিল্কের শাড়ি আর স্যাটিনের তৈরি আকাশি রঙের ব্লাউজ পরে রয়েছে সে। পায়ে হাওয়াই চপ্পল। মুখ দেখে বোঝা যায় নিয়মিত পার্লারে যাতায়াত আছে, কিন্তু হাত আর পায়ের নখ ক্ষয়াটে। চুলেও একগাদা তেল দিয়ে টান টান করে খোঁপা করা। আমার নাম ডক্টর দিঠি চ্যাটার্জি, আমি পথিকের স্ত্রী। চম্পার বডি ল্যাঙ্গুয়েজ মুহূর্তের মধ্যে বদলে গেল। বিস্ময়, ভয়, অনুশোচনা, মোসাহেবি, শোক, সবকিছুর একটা ক্যালাইডোস্কোপ দেখা যাচ্ছে। আমরা কিছু জানি না, বিশ্বাস করুন ম্যাডাম। শ্যামল স্যার শুধু মধু পুলিশের কাছে আমাদের নাম বলে ফাঁসিয়ে দিয়েছেন। মোদিপাড়া থানা থেকে দারোগাবাবু এসে আমাদের ভয় দেখিয়ে গেছে, বলছে অ্যারেস্ট করবে। ক্লিনিক বন্ধ করে দিয়ে গেছে। গত 2 দিন আমাদের কোনো রোজগার নেই। পথিক স্যারের ব্যাপার আমরা কিচ্ছু জানি না ম্যাডাম। ক্লিনিক বন্ধ থাকলে কেন জিজ্ঞাসা করলেন ওয়াশ করাবো কি না? লুকিয়ে লুকিয়ে কাজকর্ম চলছে নাকি? না ম্যাডাম, পুলিশের কথা অমান্য করার মতো বুকের পাটা আমার নেই। কিন্তু আজ না হোক কাল ক্লিনিক খুলবে, তখনকার কথা ভেবেই জিজ্ঞাসা করছিলাম। ওয়াসের পেশেন্টরা আগে একবার এসে খোঁজপাত্তা লাগিয়ে যায়, কতক্ষণ থাকতে হবে, কত টাকা লাগবে, সঙ্গে কেউ থাকবে কিনা, এইসব আর কি। আলো ট্রেতে করে 1 কাপ চা আর বিস্কুটের প্লেট নিয়ে ঘরে ঢুকলো। তারপর দিঠির সামনের টেবিলে ট্রেটা রেখে নমস্কার করে একপাশে সরে দাঁড়ালো। তুমি যাও। আপনার সঙ্গে তো আলাপ হলো না। আমার নাম আলো। আপনি পথিককে দেখেছেন? হ্যাঁ, অনেকবার দেখেছি। গত সোমবার দেখেছেন? না। চম্পা দেবী, মিতালি নামের কোনো জুনিয়র ডাক্তার কখনো পথিককে অ্যাসিস্ট করতে এসেছিল? দেখুন ম্যাডাম, আমাদের ছোট্ট সেন্টার, এখানে গরিব বুড়বোরা খালাস করাতে আসে বা বাচ্চা বিয়েতে আসে। গাইনি আর অজ্ঞান ডাক্তারবাবুর ফিজ দিতেই পকেট খালি হয়ে যায়। অ্যাসিস্ট্যান্টের ফিজ দিতে হলে কেউ আর আসবে না। পথিককে তাহলে কে অ্যাসিস্ট করতো? আমরা করতাম। আমরা সব রকম কাজ জানি। নর্মাল ডেলিভারি তো আমরাই করি, স্যারেদের ডাকি না। এইরকম পরিকাঠামোহীন জায়গায় অশিক্ষিতদের নিয়ে সার্জারি করার কি প্রয়োজন কে জানে। পথিক কি লোভী হয়ে উঠেছিল?
হোপ ক্লিনিকে আউটডোর আর ওটি করে সে ভালোই রোজগার করত। কোনো হাউস বিল্ডিং লোন নেই, কার লোন শোধ হয়ে গেছে। তাহলে কেন? দিঠির মনে পড়ছে পথিক বরাবরই খুব হিসেবি, কিপটে বললে বোধহয় ঠিক বলা হয়। বিয়ের আগেও কোথাও খেতে যাওয়ার প্রসঙ্গ উঠলেই অ্যাভয়েড করত। অনেক মানুষ অর্থপিশাচ হয়, পথিক কি তাদের মধ্যে পড়ে? দিঠির এও মনে পড়ল মায়াগ্রামের অ্যাডমিশন ফির টাকা পথিক দেয়নি। 3 মাসের জন্য 3 লাখ টাকার ফি দিঠি নিজের অ্যাকাউন্ট থেকে নেট ব্যাংকিংয়ের মাধ্যমে মায়াগ্রামের অ্যাকাউন্টে পাঠিয়েছিল। ভিজিটার্স রুমে এক যুবক ঢুকেছে। সদ্য স্নান করে গায়ে পাউডার ছড়িয়ে পারফিউম লাগিয়ে এসেছে। এ হলো শিবনাথ, আমাদের অ্যাম্বুলেন্স ড্রাইভার। নমস্কার ম্যাডাম, আমি কিন্তু কিছুই জানি না। আমাকে তুমি চেনো? না মানে আগে দেখিনি, তবে ভেতর থেকে কথা শুনতে পাচ্ছিলাম। পুলিশ এসে আমাকে খুব কড়কেছে, হেব্বি খিস্তি কামারি করেছে। গাড়ি চালাই বলে কি মানুষ নই ম্যাডাম? কে কোথায় ভেগেছে তার জন্য আমি কেন খিস্তি খাবো বলুন তো? আমি এখন উঠি চম্পা দেবী, আপনার মোবাইল নম্বরটা পাওয়া যাবে যদি কখনো দরকার হয়? দেরাজ থেকে একটা ভিজিটিং কার্ড নিয়ে দিঠির হাতে তুলে দিল চম্পা। দিঠি দেখল তাতে সেবাগৃহের ল্যান্ডলাইন নম্বর এবং একটা মোবাইল নম্বর রয়েছে। মোবাইল নম্বরটা আমার, যখন খুশি ফোন করবেন। সেবাগৃহ থেকে বেরিয়ে রোদ্দুরের চোটে দিঠির চোখ ঝলসে গেল। আষাঢ় মাস পড়েছে, এখনো ছিটে ফোঁটা বৃষ্টির দেখা নেই। কোনো লাভ হলো না সেবাগৃহে এসে। চম্পাদের কথা শুনে মনে হচ্ছে সোমবার রাতে পথিক এখানে আসেনি। শ্যামল কি তাহলে মোবাইলে ভুল শুনেছিল? তাহলে পথিক কি সত্যিই এখন গোয়াতে মিতালির সঙ্গে? আচ্ছা, গোয়াতে কি মনসুন এসে গেছে? গোয়ার মনসুন নাকি খুব রোম্যান্টিক। পথিক এখন গোয়ায় মজা করছে আর কলকাতার গরমে দিঠির প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। এই ভ্যাবসা গরমে এসিতে বসে একটু ভদকা খেলে ভালো হতো। ছি ছি, এ কি ভাবছে দিঠি? 3 মাস রিহ্যাবের পর আজই মায়াগ্রাম থেকে বেরিয়েছে সে। আজই মদের জন্য ছুকছুকানি। নিজেকে কড়া ধমক দিয়ে রাস্তায় নামল দিঠি। তাকে চমকে দিয়ে বিকট জোরে হর্ন বাজিয়ে একটা হলুদ ট্যাক্সি ব্রেক কষল, আর একটু হলেই ট্যাক্সিটা ধাক্কা মারত। অ্যাক্সিডেন্ট হলে দিঠিরই দোষ হতো। সে অন্যমনস্কভাবে রাস্তায় নেমেছিল। গলিটা সরু, ট্যাক্সির গতি কম ছিল, তাই দিঠি একটুর জন্য বেঁচে গেল। দিঠি চেঁচাতে যাচ্ছিল, কিন্তু নিজের দোষ বুঝতে পেরে চুপ করে গেল। এই জায়গায় ঝগড়া করা ঠিক হবে না। ট্যাক্সি থেকে নেমেছে একজোড়া সাহেব মেম। মেম ট্যাক্সি ভাড়া মেটাচ্ছে। সাহেব দিঠির দিকে তাকিয়ে বলল, Oh, I'm so sorry, extremely sorry. It's okay. Can you tell me something? Where is Biomass Clinic? Pardon? We are looking for PC Barrel Street, a Biomass Clinic. ব্যারাল মানে বড়াল, পিসি ব্যারাল স্ট্রিট মানে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, মানে এই গলি। ক্লিনিক শব্দটাও বোঝা যাচ্ছে, কিন্তু বায়োমাস আবার কি? আর তাছাড়া শ্বেতাঙ্গ দম্পতি দুপুরবেলা বেপাড়ায় এসে বায়োমাস ক্লিনিকের খোঁজই বা করছে কেন? নো আইডিয়া। দিঠির রাস্তা পেরিয়ে অন্যদিকের ফুটপাতে উঠল, তারপর ঘুরে দাঁড়ালো। আর ঘুরে দাঁড়ানো মাত্রই সে দেখতে পেল শ্বেতাঙ্গ দম্পতি ফুটপাথে দাঁড়িয়ে আলোর সঙ্গে কথা বলছে। বালগোপালের জন্য ভোগ কিনতে সেবাগৃহ থেকে বেরিয়ে আলো সাহেব মেমের খপ্পরে পড়েছে। একজন ইংরেজি জানে না, অন্যরা বাংলা বোঝে না। কিভাবে কথা হচ্ছে কে জানে, কিন্তু দিঠিকে অবাক করে আলো সাবলীলভাবে সাহেব মেমের সঙ্গে কথা চালাচ্ছে। আলোর সঙ্গে তারা সেবাগৃহে ঢুকে গেল। প্রেমচাঁদ বড়াল স্ট্রিট থেকে বেরিয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিটে পড়ল দিঠি। আচ্ছা, পথিক এখন অ্যাক্সিডেন্ট করে কোনো হাসপাতালে পড়ে নেই তো? দিঠির মাথায় বিদ্যুৎ চমকের মতো প্রশ্নটা খেলে গেল। হয়তো হেড ইঞ্জুরির কারণে অজ্ঞান। আননোন পেশেন্ট হিসেবে পুলিশ রাস্তা থেকে তুলে ভর্তি করে দিয়েছে। হয়তো কোনো সরকারি হাসপাতালের মেঝেতে ধুলো আর রক্ত মেখে পড়ে রয়েছে পথিক। দিঠির গাটা গুলিয়ে উঠল। আবার মনে হলো সত্যি পথিক এখন
গোয়ায় নয় তো? হয়তো ভেবেছিল দিঠির ফিরতে দেরি আছে, তার আগে মিতালির সঙ্গে একটু ঢলাঢলি করে নেওয়া যাক। উল্টোপাল্টা পা পড়ছে দিঠির, মুখ শুকিয়ে আসছে, মদ খেতে ইচ্ছে করছে ভীষণ। সামনে আরেকটা ওয়াইন স্টোর। ব্যাগ থেকে রুমাল বের করে মুখটা একবার মুছল দিঠি। এই একবার, আর নয়। এখন দিঠি ভালো হয়ে গেছে, আর ভালোই থাকবে। একবার একটু মুখে দিলে কিচ্ছু হবে না। গুরুজির জ্ঞানের নিকুচি করেছে। স্মার্টলি দোকানে ঢুকলো দিঠি। মেয়েদের মদ বা সিগারেট কিনতে দেখলে এখনও কেউ কেউ ভুরু কুঁচকোয়, তবে রাস্তার অন্যদিকে বেপাড়া বলেই বোধহয় দোকানদারেরা মেয়েদের মদ কিনতে দেখে অভ্যস্ত। মদ কিনে 2-4 পা এগিয়ে ফুটপাথের একটা গুমটির সামনে দাঁড়ালো দিঠি। গুমটিতে একটা মাটির উনুন আর কাঠের তক্তা রাখা রয়েছে। অন্য সময় এখানে নিশ্চয়ই জামাকাপড় ইস্ত্রি করা হয়, এখন কেউ নেই। সেখানে দাঁড়িয়ে ব্যাগ থেকে খবরের কাগজে মোড়া বোতলটা বের করলো দিঠি। তারপর পুরো বোতলটা উল্টে দিল গলায়। কিন্তু চাতক পাখির মুখে জল পড়ার আগেই কেউ একজন দিঠির হাত থেকে বোতলটা ছিনিয়ে নিল। দিঠি চমকে উঠল। পেলে দিঠির হাত থেকে বোতল নিয়ে নর্দমায় পুরো ভদকাটা ফেলে দিল। গোলকিপিং দেখলি ম্যাডাম, কি বিউটিফুল সেভ করলাম। প্লেইং দ্য রোল অফ গুরুজি। হ্যাঁ, সরি রে, চল এখান থেকে কাটি। দুজনেই সেখান থেকে দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল। একটু পরেই শিয়ালদা ফ্লাইওভারের কাছে চলে এলো তারা। তুই বাড়ি যাসনি? বাড়ি গেলে এখনো ব্যাগ সঙ্গে থাকে? তোর জন্য খুব চিন্তা হচ্ছিল। সবাই রিহ্যাব থেকে বেরিয়েছিস, এই সময় ফ্যামিলি আর সোশ্যাল সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ। তোর ক্ষেত্রে তো ফ্যামিলি আর সোসাইটি টোটাল বাম্বু দিচ্ছে। খুব ভালনারেবল সময় এটা। তাই ফলো করছিলি? তোকে ফলো করছিলাম বলা ভুল, আমি বাড়ির দিকেই থ্রু পাস বাড়াচ্ছিলাম। হঠাৎ মনে হলো এখন তোর পাশে থাকা উচিত, ল্যান্ডমার্কিং খুব জরুরি। তাই সোজা চলে গেলাম মুদিপাড়া থানা। তুই তখন থানার বাইরে একটা গুমটিতে দাঁড়িয়ে একজন ভেটারেন প্লেয়ারের সঙ্গে চা খাচ্ছিলি। ওটা শ্যামলদা। ইস, আজ কতবার চা খাওয়া হয়ে গেল। চা মালের থেকে বেটার। ওখান থেকে তোকে ফলো করছিলাম, তুই সেবাগড়িয়ে ঢুকলি, কিছুক্ষণ বাদে বেরোলি, তারপর একটা ট্যাক্সিকে ট্যাকল করতে গিয়ে মিস করলি। দিঠি ঘাড় ঘুরিয়ে দেখল সেবাগৃহের বাইরের ফুটপাথে মোলাকাত হওয়া শ্বেতাঙ্গ দম্পতি একটা ট্যাক্সিওয়ালার সঙ্গে কথা বলার ব্যর্থ চেষ্টা করছে। এই সাহেব এমের সঙ্গে তো আমার সেবাগৃহের বাইরে মোলাকাত হয়েছিল। ওরা পিসি বড়াল স্ট্রিটে ব্যাওমাস ক্লিনিকে খোঁজ করছিল, এখন আবার আমতলার ব্যাওমাস ক্লিনিকের খোঁজ করছে। কি ব্যাপার বলতো? তোর এইসব ব্যাপারে না গলানোর কি দরকার? তুই বরং নিজেকে নিয়ে ভাব। মিডিয়া থেকে কোনো ফোন এসেছিল? ফোন ব্যাগের মধ্যে দেখিনি। তুই থাম, এখন ওদের কথা শুনতে দে। হরি, আপনারা বৌমার ক্লিনিকের কথা বলছেন? আমতলায় একটা বৌমার ক্লিনিক আছে বটে। আসেন আসেন, 3000 টাকা লাগবে কিন্তু। Nope, I will pay 1000 only. অবশেষে দুই তরফেই রফা হয়েছে। 1500 টাকায় আমতলা যেতে রাজি হলো ট্যাক্সি ড্রাইভার। চল পেলে, আমরা আমতলা ঘুরে আসি। আমাকে এখন একলা ছেড়ে দিলেই মাল খাওয়ার জন্য চুকচুক করবো। বাড়ি গেলে ভালো হতো, মা একা রয়েছে। আমি এখনো কেন এলাম না এই নিয়ে চিন্তা করবে। তাছাড়া আবেম ফেলানি আর শিলার সঙ্গে দেখা করার ব্যাপার আছে। ধরে নিন এটা একটা আউটিং, ট্যাক্সি করে বেড়াতে যাচ্ছি। ঘন্টা দিনেকের মধ্যে চলে আসবো। তার মধ্যে আমার মদের জন্য ছোকছোকানের স্পেলটাও কেটে যাবে। লাইনে দাঁড়িয়ে থাকা পরের ট্যাক্সিতে উঠে পড়েছে পেলে। ওই সাহেবদের পিছন পিছন যাবো। বেশি টাকা চাইলে কলকাতা ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে তোমার গাড়ির নাম্বার দিয়ে কমপ্লেন করবো। বাকি জীবন আর ট্যাক্সি চালাতে হবে না। ট্যাক্সি ছুটে চলেছে সার্কুলার রোড ধরে। মৌলালি, বেগবাগান, মিন্টো পার্ক, রবীন্দ্র সদন, চিড়িয়াখানা সব চলে যাচ্ছে পেছনে। তারপর ন্যাশনাল লাইব্রেরি, মাঝেরহাট, আলিপুর রোড, গোপালনগর, এই পর্যন্ত দিঠি চিনতে পারল। তারপর সব অচেনা। হঠাৎ পেলের হাত খামচে ধরেছে দিঠি। তার সারা শরীর থরথর করে কাঁপছে। এত ঘামছে মনে হচ্ছে সদ্য স্নান করেছে। চোখের তারা স্থির হয়ে যাচ্ছে তার। আর পেলে দিঠিকে ধরে ঝাঁকাচ্ছে। ম্যাডাম
কি হলো রে? ট্যাক্সির জানালা দিয়ে বমি করছে দিঠি। পেলে কোনো রকমে তাকে সামলালো। সারাদিন কিছু খাওয়া হয়নি, তাই এই অবস্থা। ডায়মন্ড হারবার রোড দিয়ে ট্যাক্সি যাচ্ছে সনসন করে। শহরের ঝাঁ চকচকে ভাব ধীরে ধীরে কমছে। বহুতলের সংখ্যা কমতে কমতে একসময় শূন্যে এসে ঠেকল। সাহেব মেমের ট্যাক্সিটা আমতলার মোড়ে পৌঁছে ডান দিকে ঘুরল। আপনিও ডান দিকে ঘুরুন। সাহেবের ট্যাক্সি এগোচ্ছে, মোড়ে দাঁড়াচ্ছে, আবার এগোচ্ছে। বোঝা যায় ওরা জিজ্ঞেস করতে করতে যাচ্ছে। ট্যাক্সির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দিঠি দেখল সামনেই একটা মাঝারি সাইজের মাঠ। দুদিকের গোলপোস্ট দেখলে বোঝা যায় এখানে নিয়মিত ফুটবল খেলা হয়। মাঠের পাশে একটা চালা ঘর, তার মাথায় সাইনবোর্ডে লেখা নটি বয় ক্লাব। ক্লাবের খোলা দরজা দিয়ে দেখা যাচ্ছে বছর কুড়ির কয়েকটা ছেলে ক্যারাম পিটছে। সাহেব আর মেমের ট্যাক্সি দাঁড়িয়েছে একটা 3 তলা বাড়ির সামনে। বাড়িটার সমস্ত দরজা জানালা বন্ধ। সামনে একটা সাইনবোর্ড, তাতে লেখা আছে আস্থা ক্লিনিক। তলায় আরও কিছু লেখা আছে, এত দূর থেকে দিঠি ঠিক পড়তে পারল না। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের আউটডোর ইউনিট 3 তলার দেওয়ালে এঁটুলির মতো ঝুলে রয়েছে। অবশ্য 1 তলা বা 2 তলায় সেরকম কিছু দেখা যাচ্ছে না। পেলেও বাড়িটা দেখছিল। ক্লাবের ছেলেদের সন্দেহ না বাড়ি এখানে থাকার একটাই উপায়। কি? আরে আমি আছি তো, চাপ নিচ্ছিস কেন? কিন্তু আমরা এখানে কি করছি? দেখতেই পাবি। এই ক্লাবের সেক্রেটারি বা প্রেসিডেন্ট কেউ আছেন? আমি এই ক্লাবের সেক্রেটারি। কি ব্যাপার? আগে ইনফর্ম করে আসতে পারিনি, সরি। আমার নাম প্রকাশ ঘোষাল। আমার নাম জয়দেব পাড়ই। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ঠিক কেন? বেঠিকভাবে চিনতে পারবেন না, আগে আমাদের কখনো দেখাই হয়নি। যাকগে, কাজের কথায় আসি। আমি নাইজার কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা। গোদা বাংলায় বেচুবাবু। আর গাড়িতে যিনি বসে আছেন উনি ডাক্তার। আমরা ঠিক করেছি কলকাতার পেরিফেরিতে মেডিকেল ক্যাম্প করব। এই নিয়ে বিভিন্ন ক্লাবের সঙ্গে কথা বলেছি আমরা। আপনাদের কাছেও সেই কারণেই আসা। ম্যাডাম, আপনি আসুন। আসছি। দিঠি কাছে আসতেই পেলে বলা শুরু করলো। হ্যাঁ, প্রথমেই বলি, মেডিকেল ক্যাম্প করার পিছনে আমাদের কোনো ধান্দা নেই। আমি নাইজার কোম্পানির ওষুধ বিক্রি করব না। আর এই ম্যাডাম এখানে ভবিষ্যতে চেম্বার খুলে বসবেন বলে জনসংযোগ করতে আসেননি। আমরা জাস্ট এমনিই এসেছি। তো আমাদের কি করতে হবে? প্রাথমিকভাবে কোনো একটা রবিবার আমরা এখানে ক্যাম্প করতে আসি। সবাইকে বোঝাচ্ছে পেলে। ওদিকে সাহেব মেমের ট্যাক্সিটা দেখতে দেখতে দিঠি অন্য কথা ভাবছে। সেবাগৃহের সামনে দাঁড়িয়ে সাহেব জিজ্ঞাসা করেছিল পিসি ব্যারাল স্ট্রিটের ব্যাউমাস ক্লিনিক বা বৌমার ক্লিনিকের কথা। তারপর সাহেব যখন শিয়ালদা স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডে আমতলা বা আমতলার বৌমার ক্লিনিকের খোঁজ নিচ্ছিল, তখনও দিঠি সেখানে উপস্থিত ছিল। এই সমাপতন না ঘটলে শ্বেতাঙ্গ দম্পতির পিছু নিয়ে দিঠি এখানে আসতো না। এদিকে পেলে তার গুলতাপ্পি চালিয়ে যাচ্ছে। তো এখানে ওই একটাই ক্লিনিক দেখলাম, আস্থা ক্লিনিক। হ্যাঁ, ওটা নিয়ে সবাই পাওয়ার ফিল করে। তাহলে আমি একবার ওখানের কোনো ডাক্তারের সঙ্গে কথা বলে আসি। ওদের ছাড়ুন, আসল কথায় ফোকাস করুন। এই যোগু, চা নিয়ে তো। কত কাপ দাদা? দেখতে পারো নাকি উজবুক? না না, আমাদের জন্য চায়ের কোনো দরকার নেই। একটু পরে কথা শেষ করে ওদের মধ্যে মোবাইল নম্বর আদান প্রদান হলো। সেক্রেটারি জয়দেব ক্লাব থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে গেল। দিঠি আর পেলে গুটি গুটি পায়ে ট্যাক্সির দিকে এগোলো। দুজনেই চুপ। এমন সময় পেলে বলল, গাছের পিছন থেকে উঁকি দিচ্ছে, ওটাই যোগু না? দিঠি চমকে উঠে ট্যাক্সির জানালা দিয়ে বাইরে তাকালো। লোকটা এগিয়ে এলো তাদের দিকে। আগে আমার নাম জগন্নাথ। ইয়ে ম্যাডাম, বলছি কি আপনার কাছে পাতলা পায়খানার ওষুধ নেই? পাতলা? আমরা কি এখানে? বলুন, কার হয়েছে? আমার মায়ের। ক্লাবের সেক্রেটারি জয়দেবকে বলনি কেন? নটি বয় ক্লাব আমার বাবার হাতে তৈরি ম্যাডাম। নটি মানে কিন্তু দুষ্টু নয়। আমতলার 9 জন ছেলে মিলে এই ক্লাব চালু করেছিল 1970 সালে। বাবা মারা যাওয়ার আগেই ক্লাবটা নিয়ে পলিটিক্স শুরু হয়ে যায়। জয়দা পার্টির নেতা। সবাইকে নিজের তাঁবেতে রাখতে গিয়ে নটি বয় ক্লাব এখন আর 9 জন ছেলের ক্লাব নেই, দুষ্টু ছেলের ক্লাব হয়ে গেছে ম্যাডাম।
বোঝা গেল এর পেটে অনেক কথা আছে। তা জয়দা তোমাকে চামচা বানিয়ে রেখেছে, গায়ে লাগে না? খুব লাগে, কিন্তু কোনো উপায় তো নেই। পড়াশুনো তেমন করিনি, চাকরি পাচ্ছি না, জয়দার সঙ্গে লেগে আছি। ওই মিটিং মিছিলে যাই, ঝান্ডা ধরে স্লোগান দিই। পার্টির খিদমত খেটে যদি গ্রুপ ডি চাকরি লেগে যায় তাহলে বাঁচি। অবশ্য তার জন্য টাকাও দিতে হবে। এখন তো ক্লাবগুলো সরকারি অনুদান পায়, তা থেকে তোমার পকেটে কিছু ঢোকে না? সে বেলা লবডঙ্কা। হ্যাঁ, পকেটে মাল্লু ভরার সময় জগার কথা মনে থাকে না। জয়দা আমাকে আস্থা ক্লিনিকে যেতে দিল না কেন কে জানে। আস্থা থেকে মাসোহারা আসে, ওর নামে কিছু বলার দম আছে? পুলিশ পে দিয়ে খাল খিচে নেবে না? এর মধ্যে পুলিশ এলো কোত্থেকে? আস্থা থেকে এলাকার সব ক্লাবে থানার বড়বাবুর কাছে মাস পয়লা খাম যায়। হ্যাঁ, আস্থা নিয়ে কেউ মুখ খুলবে না। কেন, কি হয় আস্থায়? একতলায় ডেলিভারি আর ওয়াশ হয়, দোতলায় নেশা ছাড়ানো হয়। ওই মাতালার গেঁজেলরা থাকে, একদম জেলখানার মতো। মদ গাঁজা না পেয়ে বিকট চেল্লায় আর কেলাকেলি করে বলে ওরা দরজা জানলা সবসময় বন্ধ করে রাখে। ওরা মানে? আস্থার মালকিন চামেলি আর ওর ম্যানেজার হারু। ম্যাটারনিটি হোম বা নেশামুক্তি কেন্দ্র চালানোর জন্য ঘুষ দিতে হয় কেন? ঘাপলা আছে ম্যাডাম। মাঝে মাঝে এখানে সাহেব মেম আসে, তারা ভেতরে ঢোকে, কিছুক্ষণ বাদে বেরিয়েও যায়। এই যেমন একটু আগে একজোড়া সাহেব মেম ঢুকলো, ওরা এবার বেরিয়ে যাবে। সে ওরা হয়তো ডোনেশন দিতে আসে। এটা কিন্তু খুব কমন ব্যাপার, বিভিন্ন প্রতিষ্ঠানে টাকা দিয়ে ওরা পুণ্যার্জন করে। তাহলে রাত্রিবেলা মাল বাবা গাড়ি আসে কেন? ওই যাকে ছোট হাতি বলে। গাড়ি থেকে বড় বড় বাক্স নামানো হয়, তারপর গাড়ি চলে যায়। বাক্স করে কি আসে? আরে আমার মনে হয় চামেলি আর হারু মিলে ড্রাগ পাচার করে। আর 3 তলায় কাউকে উঠতে দেয় না। আমরা একবার নববর্ষের সময় নটি বয় ক্লাবের তরফে ফল মিষ্টি দিতে গেছিলাম। 1 তলায় মায়েদের আর 2 তলায় গেঁজেল মাতালদের দিয়ে চলে আসি। 3 তলায় যেতে পারিনি। আর বেশি জোর করলে যোগু সন্দেহ করবে, জয়দেবকে বলেও দিতে পারে। চলো তোমার মাকে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন ম্যাডাম। ম্যাডাম, আমি সাহেবদের সঙ্গে আলাপ করে আসি। আচ্ছা। জগন্নাথের বাড়ি হাঁটা পথে মিনিট 5। তার মাকে দেখে ওষুধ লিখে দিল দিঠি। ফিরে এসে দেখল এর মধ্যেই ল্যাম্পপোস্টে আলো জ্বলে গেছে। সেই আলোয় দেখা যাচ্ছে পেলে আর সাহেব ফুটবল খেলছে। নটি বয় ক্লাবের সদস্যরাও সব চলে এসেছে। তারা প্রচণ্ড জোরে সিটি মারছে। পেলের পায়ে বল, সে ড্রিবল করছে। হেলায় সাহেবকে কাটিয়ে কাঠিতে বল ঢুকিয়ে দিল। সদস্যরা তেড়ে হাততালি দিল। একটু পরে ফিরে এলো সে। ওদের সাথে আলাপ জমালি কি করে? সোজা গিয়ে বললাম আমার নাম পেলে, আমি একজন ট্যুরিস্ট গাইড কাম ট্যুর অপারেটর, ফরেনারদের সঙ্গে কাজ করি। সাহেব বলল ওর নাম ইথান স্মিথ, বইয়ের নাম সোফিয়া স্মিথ। আমেরিকান হয়েও লোকটা ফুটবল ফ্যানাটিক, ম্যানচেস্টার ইউনাইটেডের 5 সাপোর্টার। একসময় ফুটবল খেলতো, ছেলে মারা যাওয়ার পর খেলা ছেড়ে দিয়েছে। ছেলে কি করে মারা গেল? বাইক অ্যাক্সিডেন্ট, 17 বছর বয়সে। ওদের আর বাচ্চা হওয়ার বয়স নেই। দিঠির মনে পড়ে যাচ্ছে তার না হওয়া সন্তানের কথা, মনে পড়ে যাচ্ছে পথিকের কথা। দিঠি যদি মদের পাল্লায় না পড়ত তাহলে গর্ভে থাকা সেই ভ্রূণ এখন অনেক বড় হয়ে গেছে। পেটের মধ্যে সে ঘুরপাক খাচ্ছে, মাঝে মধ্যে দিঠিকে লাথি মারছে। যে আশার সে এলো না, আর যে ছিল সে উধাও হয়ে গেল। সব তার ভুলের জন্য। দিঠি প্রবল অপরাধ বোধে ভুগতে থাকে। চোখের পাতা ভিজে যায়। কি ভাবছিস বলতো ম্যাডাম? কিছু না। ইথানের কাছ থেকে কিছু জানতে পারলি? ওরা ফ্রি স্কুল স্ট্রিটের এভারগ্রিন হোটেলে উঠেছে। মোবাইল নাম্বার চাইলাম, দিল না। শ্যামলদার কথার ওপরে ভিত্তি করে সেবাগৃহে চলে গেলাম। সেখানে স্মিথ দম্পতির সঙ্গে দেখা হলো, তাদের ফলো করে আস্থায় চলে এলাম। এই পাগলামি আমি কেন করছি? এই কাজ আমাদের নয়, এটা পুলিশের কাজ। পেলে চুপ। দিঠি মনে মনে ঠিক করল কাল এখানে আবার আসবো। আস্থা ক্লিনিকের ভেতরে ঢোকাটা খুব জরুরি। মোবাইলের ভাইব্রেশন অনুভব করে দিঠির ঘুম ভাঙল। ধর্মর করে উঠে বোঝার চেষ্টা করল এটা রাত না দিন।
সে কোথায় শুয়ে আছে। একটু পরে মনে পড়ল আজ 16ই জুন, শুক্রবার। মায়াগ্রামের ঘেরাটোপের বাইরে বেরিয়ে নিজের বাড়িতে নিজের ঘরে প্রথম রাত কাটিয়ে বেশ ঝরঝরে লাগছে দিঠির। কাল সারাদিন টই টই করে ঘুরেছে, পেটে দানা পানিও পড়েনি। মদ খাওয়ার জন্য মনটা কেমন উচাটন হয়েছিল। পথিকের কোনো খবর এখনো পাওয়া যায়নি। সব মিলিয়ে চূড়ান্ত শারীরিক এবং মানসিক অসুবিধের মধ্যে ছিল দিঠি। কিন্তু এখন নিজেকে ট্যাক্সাল থেকে বেরোনো নতুন মুদ্রার মতো ঝকঝকে লাগছে। মাথায় কোনো কুয়াশা নেই, বুক ধরফরানি নেই। মনে হচ্ছে পথিক আজ কিংবা আগামীকালের মধ্যেই চলে আসবে। কাল রাতে দিঠিকে অবারিতর সামনে নামিয়ে দিয়ে পেলে ক্রিক রোতে চলে গিয়েছিল। ড্রাইভারের নাম বাবুল। আজ বাবুলের ট্যাক্সিতেই আবার আমতলা যাওয়া হবে। বাড়ি ফিরে দিঠি দেখেছিল খাবার টেবিলে রাখা রয়েছে ভাত আর শিঙি মাছের ঝোল। নানটিদি ধরে নিয়েছে দিঠি অসুস্থ, সে রোগীর পথ্য রান্না করেছে। দিঠি আর কি করবে, বুভুক্ষুর মতো এক থালা ভাত আর শিঙি মাছের ঝোল খেয়ে নিয়েছিল। তারপর মোবাইলটা ভাইব্রেশন মোডে পাঠিয়ে সেই যে ঘুমিয়েছে, এই এখন চোখ খুলল। বালিশের তলা থেকে মোবাইলটা বের করল দিঠি। আরে বাস, সকাল 11:30 বাজে। গতকাল রাতে শুয়েছিল 11:30টার সময়। একটানা 12 ঘন্টা সে ঘুমিয়েছে। মোবাইলের কল লিস্টে গেল। এক গাদা অচেনা নম্বর থেকে ফোন এসেছে। নম্বরগুলো ভালো করে খেয়াল করে দিঠি বুঝল 4টে নম্বর মোবাইলের আর আরেকটা ল্যান্ডলাইনের নম্বর। সেখান থেকে অনেকবার ফোন এসেছে। স্মার্টফোনের একটা বিশেষ অ্যাপ দিয়ে অনেক ক্ষেত্রেই বোঝা যায় কার মোবাইল থেকে ফোন এসেছিল। সেটা ব্যবহার করে দিঠি বুঝতে পারল ফোন করেছিল স্কুপ চ্যানেলের সাংবাদিক পরিমল, দিনরাত সংবাদপত্রের অর্ঘ্য, দ্য টেলিগ্রাম খবরের কাগজের চন্দ্রানী এবং মুদিপাড়া থানার রিতম হাজরা। ল্যান্ডলাইন নম্বরটা মুদিপাড়া থানার, ওটা দিঠির মুখস্থ আছে। সে প্রথমে থানার ল্যান্ডলাইনে ফোন করল। গলার আওয়াজ শুনেই মালুম হলো রিতমই ফোন ধরেছে। হ্যাঁ, আপনি অনেকবার ফোন করেছিলেন, আমি ঘুমোচ্ছিলাম। ফোন করেছিলাম দুটো কারণে। প্রথম কারণ, টিভি আর কাগজের সাংবাদিকরা আপনার মোবাইল নাম্বার চাইছিল, আমি দিয়ে দিয়েছি, ওরা আপনাকে ফোন করবে। আর দ্বিতীয় কারণটা হলো মিতালির সন্ধান পাওয়া গেছে। গোয়ায় ওর মোবাইলটা চুরি গিয়েছিল, সিম কার্ড ব্লক করা নিয়ে ব্যস্ত ছিল, থানায় জিডি করতে হয়েছে। এইসব কারণে বাড়ির সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি। আজ ভোরবেলা বাড়িতে ফোন করেছিল। মিতালি এখন প্লেনে, বিকেলের মধ্যেই বাড়ি ঢুকে যাবে। মিতালি পথিকের ব্যাপারে কিছু জানে না? তাই তো বলছি। আমার ফোন আসছে, আমি পরে কথা বলছি। মিডিয়ার সঙ্গে কিন্তু সাবধানে কথা বলবেন। হ্যালো, নমস্কার, দিনরাত থেকে অর্ঘ্য বলছি। বলুন। ডাক্তারবাবু নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। বলুন। ফোনে নয়, সামনাসামনি। আপনি কি এখন বাড়িতে? হ্যাঁ, আপনি ফোনেই বলুন না। উত্তর না দিয়ে অর্ঘ্য ফোনটা কেটে দিল। একই সময় কলিং বেলের শব্দ শোনা গেল। দিঠি বুঝল অর্ঘ্য অবারিত সদর দরজার সামনে দাঁড়িয়েই ফোনটা করেছে। নানটিদি নিচে নেমেছে দরজা খুলে দেওয়ার জন্য। দিঠি এক লাফে বাথরুমে ঢুকল। সদ্য ঘুম থেকে উঠে ব্রাশ না করে, পোশাক না বদলে, নিজেকে একটু মেরামত না করে সে কারো মুখোমুখি হতে পারবে না। কিন্তু বাথরুমে মিনিট 10 কাটিয়ে বসার ঘরে এসে দিঠি বুঝল মস্ত বড় ভুল হয়ে গেছে। দোতলার জানালা দিয়ে একবার দেখে নেওয়া উচিত ছিল কে আসছে। বসার ঘরে এই মুহূর্তে এক পুরুষ আর এক মহিলা সাংবাদিক রয়েছে। টিভি চ্যানেলের এক সাংবাদিক এবং তার ক্যামেরা অপারেটরও মজুদ। ক্যামেরা অপারেটর ঘরের সব জানালা খুলে দিয়ে সুইচ বোর্ডের সমস্ত সুইচ অন করে দেখছে কিভাবে ভালো আলো পাওয়া যায়। চঞ্চল ফ্যাল করে তাকিয়ে দেখছেন সব কিছু। নমস্কার, আমার নাম চন্দ্রানী, দ্য টেলিগ্রাম থেকে আসছি। গত সোমবার রাত থেকে ডক্টর পথিক চ্যাটার্জি নিখোঁজ। মিসিং পারসনস ডায়েরি করেছেন? আপনারা 3 জনে একসঙ্গে আসবেন আমি জানতাম না। আমাকে অর্ঘ্য নামে একজন ফোন করেছিলেন। হ্যাঁ, আমি অর্ঘ্য, ওরা আমার সঙ্গে আছে। অসুবিধা না থাকলেই আপনি কথা বলতে পারেন। আমার ওই একই প্রশ্ন। অসুবিধের কথা নয়, কিন্তু এইভাবে না বলে হুট করে বাড়িতে ঢুকে পড়া। আমাকে সময়ের সঙ্গে লড়াই করতে হয় ম্যাডাম। আপনি না চাইলে আমি চলে যাব। সেক্ষেত্রে আমি যা লিখব সেটা পক্ষপাত দুষ্ট হবে। আপনার মতটা পাঠককে জানানো যাবে না। আমি শুধু আমার আপত্তির কথাটা জানিয়ে দিলাম। কি জানতে চান বলুন। মিসিং পারসনস ডায়েরি কে করেছিলেন? আপনি? আমি পরিমল, স্কুপ চ্যানেলের। ডায়েরি আমার বাবা করেছিলেন।
কবে? বুধবার বিকেলে। তার আগে করা হয়নি কেন? বাবা ভেবেছিলেন পথিক হয়তো কোনো কাজে আটকে পড়েছে, চলে আসবে। আপনি কি ভেবেছিলেন? আমি খবরটা পেয়েছি বৃহস্পতিবার সকালে। আপনার স্বামী নিখোঁজ গত সোমবার রাত থেকে, সেই খবর আপনি জেনেছেন গতকাল সকালে। কেন? আমি বাড়ি ছিলাম না, আর আমার মোবাইলটাও আমার সঙ্গে ছিল না। কেন? এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আপনার স্বামী নিখোঁজ, আপনি সেটা জানেন না কারণ আপনি বাড়িতে ছিলেন না, আপনার কাছে মোবাইলও ছিল না, এবং আপনি কোথায় ছিলেন সেটা আমাদের জানাতে চান না। আমি এটা লিখতে পারি? আগেইন, এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। ম্যাডাম, আপনি মিডিয়াকে একবার বন্ধু ভেবে দেখুন, আপনার লাভ বই ক্ষতি হবে না। প্রশাসন অনেক সময় কেস ধামাচাপা দিতে চায়, মিডিয়া জনমত তৈরি করে, প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করে। হ্যাঁ আমি জানি, কিন্তু এর সঙ্গে আমি ওই সময় কোথায় ছিলাম তার কোনো সম্পর্ক নেই। ওকে, ডাক্তারবাবু নিখোঁজ হয়ে যাওয়ার পর প্রায় 84 ঘন্টা কেটে গেছে। সময় যত যায় তদন্তের তত ঢিলেমি আসে। আপনার কি মনে হয় পুলিশ যথেষ্ট চেষ্টা করছে? পুলিশের ওপরে আমার ভরসা আছে। আপনার কাছে ডাক্তারবাবু কোনো ছবি আছে? রিসেন্ট ছবি যেখানে আপনারা দুজনেই আছেন। কোনো হোম ভিডিও আছে মোবাইলে শ্যুট করা? ছবি আর ভিডিও দুই আমার মোবাইলে আছে। ছবিগুলো দেখতে পারি? দিঠি মোবাইলের গ্যালারি খুলে ফোনটা ওদের হাতে তুলে দিয়ে বলল, শুধু পথিকের ছবি নিন, আমার ছবি তো এতক্ষণ তোলা হলো। হাজব্যান্ড ওয়াইফের ছবির আলাদা গুরুত্ব আছে, আমি এই ছবিটা চাই। আর আমি ওইটা। ঠিক আছে। 3 সাংবাদিকের মোবাইল নম্বর সেভ করে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে 2টো ছবি এবং একটা ভিডিও পাঠিয়ে দিল দিঠি। ছেলে মেয়েগুলো দৌড়তে দৌড়তে অবারিত থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ট্যাক্সি এলো। বাবুল নামের সেই লোকটা, সঙ্গে পেলে। অফ, কাল রাতে বাড়ি ফিরে বউয়ের কাছে খুব ধাতানি খেয়েছি। গাড়ি গ্যারেজ করে বাড়ি ঢুকতে রাত 1টা বেজে গিয়েছিল। আপনার বাড়ি কোথায়? সাঁতরাগাছি। আজকের ট্যুরের জন্য দিঠি আবার মন্দিরা সেজেছে। পাওয়ারবিহীন চশমার সঙ্গে লং স্কার্ট আর কুর্তি। একটু আগে সাংবাদিকরা এসে কি জিজ্ঞাসা করে গেছে তার ফর্দ পেলেকে শুনিয়ে দিয়ে দিঠি বলল, তোর বাড়ির কি খবর? মা ঠিকই আছে, মুশকিল অন্য জায়গায়। 3টে গার্লফ্রেন্ডের অভিযোগ দিলে ইলিয়াডোরিসি হয়ে যাবে। কটা গার্লফ্রেন্ড আপনার? আপনার কি দরকার? আমি আপনার প্রাইভেট লাইফ নিয়ে কি জানতে চাইছি? যার একটার বেশি গার্লফ্রেন্ড তার আবার প্রাইভেট লাইফ। কলমি শাকের ক্যাশ মেমো। উফ, তুই ওনার কথা বাদ দে, আমারটা শোন। 2টো মেটার্নিটি ক্লিনিক, একটা কলকাতার কেন্দ্রে, অন্যটা দক্ষিণ শহরতলিতে। দুটোতেই স্মিথেরা কাল গিয়েছিল। 2 জায়গাতেই ওরা ব্যাওমাস ক্লিনিক বা বৌমার ক্লিনিকের খোঁজ করছিল। চম্পা যদি একজন হয় তাহলে আর একটা চামেলি হতে পারে। আমতলা এলো বলে আমি ঠিক করেছি মায়াগ্রামে পরিচয় আস্থায় ঢুকবো। মন্দিরা নামে সাড়া দেওয়ার অভ্যাস আমার আছে, তোর নাম প্রকাশই থাক। পদবিটা না হয় ব্যানার্জি করে নিলাম। আমি আর তুই এখন স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করব। পেলে প্লিজ। এছাড়া উপায় নেই, আস্থায় ঢুকতে গেলে একটা বাহানা লাগবে। আমি বলবো তুই প্রেগন্যান্ট, আমরা এমটিপি করাতে এসেছি। এমটিপি? সেটা আবার কি? আপনার এত কৌতূহল কেন? ওরকম করে বকিস না, বাবুলদার জানা উচিত। আমরা বিপদে পড়লে তো উনিই বাঁচাবেন। এমটিপি মানে হলো বাচ্চা খালাস করা। কি হলো রে? তুই ঘামছিস কেন? আমার আবার কোলটার কি হচ্ছে? মেয়ে ছেলে কি জিনিস মাইরি, কোনটা যে অ্যাক্টিং আর কোনটা যে নয় বোঝা মুশকিল। দিঠির পালস টকবক করে চলছে, শ্বাস দ্রুত, সারা শরীর ঘামে ভিজে সপ করছে, থেকে থেকে হেঁচকি উঠছে। চোখের মনি স্থির, হাত কাঁপছে থরথর করে। দিঠির আনা জলের বোতল থেকে চোখে মুখে জলের ঝাপটা দিল পেলে। ট্যাক্সি এখনো আস্থার সামনে। দিঠিকে ট্যাক্সিতে শুইয়ে ট্যাক্সি থেকে পেলে নামলো। তারপর ক্লিনিকের বন্ধ দরজার পাশে লাগানো কলিং বেলটা টিপল। দরজা খুলে জিজ্ঞাসা করলো বছর 27-28-এর একটি ছেলে। পরনে নীল পায়জামা আর নীল হাফাতা ফতুয়া। ফতুয়ার বুক পকেটে সেলাই করে লেখা আস্থা। বোঝাই যাচ্ছে এটা আস্থার ইউনিফর্ম। আমার সঙ্গে একজন পেশেন্ট আছেন। এখন আমাদের ডাক্তারবাবু নেই এখানে, পরে আসবেন, যান। প্লিজ আগে সবটা শুনুন। ও অ্যালকোহলিক, কয়েকদিন মদ খেতে দেওয়া হয়নি বলে উইথড্রল সিমটম হচ্ছে। ছেলেটা পেলের কাঁধের ওপর দিয়ে ট্যাক্সির দিকে তাকিয়ে রয়েছে। পেলেও ঘুরে দাঁড়ালো। ট্যাক্সি থেকে দিঠি নামছে, তলপেটে হাত রেখে
ট্যাক্সির দরজা ধরে, মাথা ঝুঁকে রয়েছে, পদক্ষেপ টলমল। হঠাৎ ওয়াক তুলে ট্যাক্সির দরজা ধরে দাঁড়িয়ে পড়ল দিঠি। তো উনি কি একা আসতে পারবেন? আমি নিয়ে আসছি। পেলে দৌড়ে গিয়ে দিঠির হাত ধরল। সে বুঝতে পারছে না দিঠি অভিনয় করছে নাকি সে সত্যি অসুস্থ। আস্থা ক্লিনিকে ঢুকে সামনেই যে বেঞ্চিটা দেখা যাচ্ছে তাতে দিঠি শুয়ে পড়ল। আমায় একটু ভটকা দেবে? জাস্ট একটা পেগ, আমি ঠিক হয়ে যাব। চুপ করো তো। দিঠিকে ধমক দেয় পেলে। দিঠি তুমিতে শিফট করেছে মানে অ্যাক্টিং করছে। আমার নাম প্রকাশ ব্যানার্জি, ইনি মিসেস মন্দিরা ব্যানার্জি। আমি হারু, এখানকার ম্যানেজার। আপনার স্ত্রীকে একটা ট্যাবলেট দিচ্ছি, মদের জন্যে পাগলামিটা কমবে, আর তারপরে অন্য ব্যবস্থা। রিসেপশন কাউন্টারের মেডিসিন বাক্স থেকে একটা ট্যাবলেট বের করে হারু দিঠির হাতে দিল। জলের বোতল দিয়ে খেয়ে নিতে বলল। পেলে ইশারায় দিঠিকে বারণ করছে ওষুধটা খেতে। হারু ডাক্তারির কিছুই বোঝে না, কি ওষুধ দিয়েছে কে জানে, কিন্তু দিঠির কোনো বিকার নেই। সে বড়ি মুখে ফেলে ঢকঢক করে হাফ বোতল জল শেষ করে দিল। ঠিক এই সময় ক্লিনিকে ঢুকলো মাঝবয়সী এক মহিলা। এই প্যাচ প্যাচে গরমে একটা সিল্কের শাড়ি পরে রয়েছে। শ্যামবর্ণ মুখ পাউডার লাগিয়ে সাদা করার চেষ্টা হয়েছিল, তবে ঘামের চোটে পাউডার থ্যাবড়া থ্যাবড়া হয়ে মুখ আর গালময় ছড়িয়ে পড়েছে। এক হাতে দামি স্মার্টফোন, অন্য হাতে প্রচুর প্যাকেট। বোঝাই যায় মহিলা কেনাকাটা সেরে ফিরল। হারু মহিলার হাত থেকে প্যাকেটগুলো নিয়ে রিসেপশন কাউন্টারে রেখে দিল। শ্যামলিদি, নেশাখোর পেশেন্ট এসেছে, এখানে ঢোকার সময় খিঁচনি হচ্ছিল বলে ঘুমের ওষুধ দিয়েছি। ও, এই মহিলাই তাহলে চামেলি। চাস সালা, ম্যাডাম তো ঘুমের ওষুধকে মরার মতো পড়ে রয়েছে, নাকি মোটকা মেরে পড়ে আছে, আমি বোঝা যায় না। আপনি? আমি ওর হাজবেন্ড। বাড়ি কোথায়? মৌলালিতে। আপনি কি পেশেন্টকে অ্যাডমিশন করাতে চান? পেলে পড়েছে মহা বিপদে। হ্যাঁ বলবে নাকি না বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। হ্যাঁ বললে যদি সত্যি সত্যি ভর্তি করে দেয় তাহলে দিঠিকে এখানে থেকে যেতে হবে, সে এক কেলেঙ্কারি ব্যাপার। আবার না বললে যদি ওপরে যেতে না দেয় তাহলে তো এত দূর আসা ব্যর্থ হয়ে যাবে। ভর্তি করবে বলেই তো নিয়ে এসেছি, যদি ওয়ার্ডগুলো একটু দেখা যেত। এক মিনিট। হ্যাঁ গো, শুনছো? একবার ওয়ার্ডটা দেখবে নাকি? দিঠি চোখ খুলল। গভীর ঘুম থেকে উঠে বুঝতে পারছে না সে কোথায়। তার নাম যে এখন মন্দিরা, সেটা মনে আছে তো? মন্দিরা উঠতে পারবে? দিঠি তড়াক করে উঠে পেলের কলার ধরে হিঁচড়ে নিজের কাছে টেনে এনে নানান অর্থহীন শব্দ করতে লাগলো। চোখ লাল, ঠোঁটের কোণ দিয়ে গ্যাঁজলা গড়াচ্ছে। দিঠির গায়ের জোর দেখে পেলে অবাক। অনেক চেষ্টা করেও দিঠির মুঠো থেকে খুলতে পারছে না সে। মিনিট খানেকের মধ্যেই দিঠি শান্ত হলো। পেলেকে ছেড়ে দিয়ে এলিয়ে পড়ল বেঞ্চিতে। শ্বাস চলছে দ্রুত। গঙ্গায় বান এলে যেভাবে একের পর এক ফুলে ওঠা ঢেউ আছড়ে পড়ে নদীর দুই পারে, সেইভাবে তার বুক ওঠানামা করছে। এই অবস্থায় দিঠিকে নিয়ে বাড়ি ফেরা অসম্ভব। ভর্তি করে দিন। পেলের মাথায় এখন দুশ্চিন্তার দুরন্ত এক্সপ্রেস ছুটছে। অ্যাডমিশন করতে হলে একগাদা টাকা লাগবে। পার্সে 1003 টাকা আছে, সঙ্গে একটা ডেবিট কার্ডও আছে। দরকার হলে এটিএম থেকে টাকা তুলে আনতে হবে। কিন্তু দ্বিতীয় সমস্যা দিঠির পরিচয়। একটু আগেও বলেছে দিঠির নাম মন্দিরা, সেই নামেই ভর্তি করবে নাকি দিঠি নামে? তৃতীয় সমস্যা চঞ্চলকে নিয়ে। তিনি জানেন দিঠি পেলের সঙ্গে বেরিয়েছে। মেয়ে না ফিরলে চঞ্চল থানায় যাবেন, তখন পেলের জেলে যাওয়া কেউ আটকাতে পারবে না। আমাদের বেড ভাড়া 500 টাকা পার ডে। ডাক্তারকে কল দিতে হবে, ওষুধ বিশুধ কিনতে হবে। এখন 3000 টাকা জমা করুন, আমরা ক্যাশে ডিল করি, কার্ডের কারবার নেই। পেলে পার্স থেকে 6টা 500 টাকার নোট বের করার সময় দেখলো পার্সে আর মাত্র 300 টাকা পড়ে আছে। বাবুলকে ট্যাক্সি ভাড়া দেবে কি করে? টাকা গুনে রসিদ কেটে পেলের হাতে ধরিয়ে দিল চামেলি। তুই আগেই ভদ্রলোকে মেয়ে ছেলেদের ওয়ার্ডটা দেখা, বেড রেডি কর। মঞ্জু আর রিনাকে বলছি পেশেন্টকে ওপরে নিয়ে যেতে। ডাক্তারকে ফোন করে দিচ্ছি। চলুন।
দুজন মাঝবয়সী মহিলা স্ট্রেচার নিয়ে এসেছে। তাদের হাতে ঘুমন্ত দিঠিকে ছেড়ে হারুর সঙ্গে হাঁটা দিল পেলে। ম্যাটারনিটি ওয়ার্ডে 10টা বেড, তার 7টায় মেয়েরা ভর্তি আছে। কারো বাচ্চা হয়ে গেছে, কারো হবে। ম্যাটারনিটি ওয়ার্ডের শেষে লেবার রুম, তার পাশে সরু একটা গলি দিয়ে কয়েক পা যাওয়ার পরে দোতলার সিঁড়ি। সিঁড়ির কোলাপসেবল গেটে ঢাউস একটা তালা লাগানো। পকেট থেকে চাবি বের করে হারু তালা খুলছে। পেলে শার্টের বুক পকেট থেকে স্মার্টফোন বের করে ক্যামেরা অপশনে গিয়ে ভিডিও ক্যামেরা চালু করে মোবাইলটা আবার বুক পকেটে রেখে দিল। ক্যামেরার লেন্স বুক পকেটের বাইরে। সব কিছু রেকর্ডিং হতে থাকবে। ফোনের ব্যাটারি ব্যাকআপ ভালোই, মিনিট কুড়ি রেকর্ডিং আরামসে হয়ে যাবে। অন্ধকার সিঁড়ি দিয়ে হারু উঠছে, পেছন পেছন পেলে। দোতলায় চলে এসেছে দুজন। এটা আস্থার পেছন দিক। সামনে থেকে বোঝা যায় না, ক্লিনিকটা অনেকটা জায়গা নিয়ে। লম্বা বারান্দার দুদিকে 2টো ওয়ার্ড। ছেলে আর মেয়েদের ওয়ার্ড আলাদা? তো সেটাই হওয়া উচিত নয় কি? সব মাল গাঁজা পাতা ফাতা নিলে নিজের ওপরে কন্ট্রোল চলে যায়, তখন কে কার সাথে কী করে বসে তা কোনো ঠিক আছে? মেয়েদের ওয়ার্ডে ঢুকে পেলে অবাক। সে মায়াগ্রামে 2বার ভর্তি ছিল। সেটা না হয় 5 তারা নেশামুক্তি কেন্দ্র, কিন্তু পেলে বড় মেজ সেজ নানা রকম নেশামুক্তি কেন্দ্র দেখেছে, তবে এই রকম জেলখানা কোথাও দেখেনি। লম্বা হলঘরের মধ্যে লোহার বার দিয়ে যা বানানো তাকে জেলখানাই বলে। প্রতিটা খুপড়ি বা সেলের মাপ সিঙ্গল বেডের চেয়ে সামান্য বড়। খুপড়িতে একটা খাট আর এক সেট টেবিল চেয়ার রয়েছে। 2 সারিতে মোট 20টা খুপড়ি, তার মধ্যে 10টা এখন ভর্তি। 10 জন রোগী বিছানায় শুয়ে। কেউ ঘুমোচ্ছে, কেউ মোবাইলে কথা বলছে, কেউ ঝিমোচ্ছে। পেলে খেয়াল করল লোহার বারে পুরু করে কাপড় জড়ানো। মাথা ঠুকে কেউ যাতে নিজেকে আঘাত করতে না পারে তার জন্য এই ব্যবস্থা। হলঘরের সব জানালা বন্ধ। একাধিক ফ্যান ঘুরছে বনবন করে। আষাঢ়ের ভিজে বাতাস বদ্ধ ঘরে পাক খাচ্ছে। পেলে এর মধ্যেই ঘেমে স্নান করে গেছে। এই গরমে দিঠি থাকতে পারবে? এই সময় চামেলি দোতলায় উঠে এলো। দূর থেকে একটা পাগল গান গাইছে, আর তার দিকে তাকিয়ে কি যেন বলছে। হায় রে হায়, হায় রে হায়, জগৎ পাড়াবারের তীরে শিশুরা করে খেলা। বুঝলেন তো মশাই, শিশুরা করে খেলা। মেয়ে ছেলেটার জ্ঞান ফিরেছে, বলছে ভর্তি হবে না। ঘাম দিয়ে জ্বর ছাড়লো পেলের। যাক বাবা, দিঠি সুস্থ হয়েছে তাহলে। বেফাল তো খাটালেন মশাই, আমি আগেই বলেছিলাম এসব জায়গা ছাড়া আপনাদের মতো ভদ্রলোকদের জন্য নয়। ভরুন তো এখান থেকে, যান। আমি তোকে ভর্তি করতে চেয়েছিলাম, রাজি না হলে কি করি? আপনার টাকা কিন্তু আর ফেরত পাবেন না, রসিদ কাটা হয়ে গেছে। পেলে বেজায় দমে গেছে। কড়কড়ে 3000 টাকা জলে গেল। সে সিঁড়ির দিকে এগোলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে টুক করে বুক পকেট থেকে স্মার্টফোনটা বের করে ক্যামেরা বন্ধ করলো। অনেকক্ষণ ক্যামেরা চলেছে, ফোনটা গরম হয়ে গেছে। রিসেপশনে এসে পেলে দেখল দিঠি সেখানে নেই, নিজেই ট্যাক্সিতে উঠে বসেছে। আপনি আসুন। পেলে আস্থা ক্লিনিক থেকে বেরিয়ে ট্যাক্সিতে উঠল। ততক্ষণে হারু ক্লিনিকের সদর দরজা বন্ধ করে দিয়েছে। ডায়মন্ড হারবার রোডে পড়া পর্যন্ত দিঠি চুপ করে রইল। তারপর প্রধান সড়কে ট্যাক্সি ওঠার পর নরম গলায় বলল, সরি। তোর ব্যাগে কত টাকা আছে? কেন? কেন নিকুচি করেছে দে। দিঠির ব্যাগটা টেনে এক গোছা নোট বের করলো পেলে। 3000 টাকা জামার বুক পকেটে ঢুকিয়ে বলল, তোর জন্য আমার এই টাকাটা গচ্চা গেছে, নিয়ে নিলাম। বাবুলদার পেমেন্ট করার মতো টাকা আছে তো? হ্যাঁ আছে। আমি অনেকক্ষণ অবধি ভাবছিলাম তুই অ্যাক্টিং করছিস, পরে দেখলাম। আমার কি হয়েছিল বলতো? তোর সত্যি মনে নেই? কিছুটা মনে আছে, কেন যে এরকম হচ্ছে কি জানে। ওসব কথা ছাড়, আমি দোতলার ভিডিও রেকর্ডিং করেছি, আই দেখি।
19 মিনিট 13 সেকেন্ডের ক্লিপ। আরে ইনি এখানে? এ তো অনিলাভ সেন। তাই হয়। কত বড় রবীন্দ্রসঙ্গীত শিল্পী, বাবার খুব প্রিয়। ড্রাগের পাল্লায় পড়ে নষ্ট হয়ে গেলেন। বাবা তো নিয়মিত আক্ষেপ করে অনিলাভকে আর লাইভ প্রোগ্রামে দেখাই যায় না। এটাই তাহলে কারণ। দেখ দেখ, ভালো করে দেখ। কি হলো? আরে অনিলাভকে ভালো করে দেখ, উনি কিছু একটা বলতে চাইছেন। ওর আঙুলের মুভমেন্টটা দেখ। পেলে মন দিয়ে দেখল, জগৎ পারাবারের তীরে শিশুরা করে খেলা। এটা বলার সময় ভদ্রলোকের হাত ওপরের দিকে উঠে গেল। গান গাইবার সময় অনেক গায়ক দুহাত ওপরের দিকে করে থাকে, কিন্তু অনিলাভ যখন পেলের দিকে তাকিয়ে বলছেন তখন দুহাতের তর্জনী ছাড়া বাকি আঙুল মুঠোর মধ্যে এইভাবে মানুষ দিক নির্দেশ করে। ওপরের দিকে আঙুল তুলে অনিলাভ বলছেন, জগৎ পারাবারের তীরে শিশুরা করে খেলা। বুঝলেন তো মশাই, শিশুরা করে খেলা। শিশুরা করে খেলা? তিনতলার কথা বলছেন? আমি এক ফাঁকে হারুকে জিজ্ঞাসা করেছিলাম তিনতলায় কিভাবে যাওয়া যায়, উত্তর দেয়নি। দিঠি কোনো কথা বলছে না, সে ভুরু কুঁচকে ভাবছে। কি হলো রে, আবার কোনো অসুবিধা হচ্ছে নাকি? আমি ভাবছিলাম বুনো হাঁসের পেছনে ধাওয়া করছি, কিন্তু এখন আর সেটা মনে হচ্ছে না। দিস ইজ নট আ ওয়াইল্ড গুজ চেজ এনিমোর। পথিকের নিরুদ্দেশ হওয়ার সঙ্গে সেবাগৃহের সম্পর্ক আছে, আবার সেবাগৃহের সঙ্গে সম্পর্ক আছে আস্থার। দেয়ার ইজ সামথিং দ্যাট বাইন্ডস চম্পা অ্যান্ড চামেলি। কিন্তু কি সেটা? চম্পার চামেলি কি দুই বোন, নাকি বৌমার ক্লিনিকের দুই মালকিন, দুই যা? মস্ত বড় ভুল হয়ে গেল, চামেলির পদবি জানা হলো না। বিয়ের পরে মেয়েদের পদবীর বদল হয়। এনিওয়ে, তুই যখন বলছিস জেনে নিচ্ছি। কিভাবে? 3000 টাকা জমা করলি, তার কোনো রসিদ দেয়নি? হ্যাঁ, এই তো। আস্থা ক্লিনিকের রসিদ বের করে দিঠির হাতে তুলে দেয় পেলে। রসিদে আস্থার যে ল্যান্ডলাইন নম্বর লেখা আছে তাতে ফোন করলো দিঠি। কি বলবি? উত্তর না দিয়ে দিঠি মোবাইলের স্পিকার অন করলো। হ্যালো, আস্থা ক্লিনিক। কে বলছেন? চামেলি মণ্ডলকে একটু দিন না, আমি ওর ছোটবেলার বন্ধু, ওকে একটু ফোনটা দিন। চামেলি মণ্ডল বলে এখানে কেউ নেই। আপনি কি চামেলি দেবনাথকে চাইছেন? দিঠি ফোন কেটে দিয়ে পেলের দিকে তাকালো। চম্পা দেবনাথ আর চামেলি দেবনাথ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি একটা জিনিস বুঝেছি, এই ম্যাডামের নেশা ছাড়ানোর একটাই উপায়, ওকে অন্য নেশার জিনিস দিতে হবে। সেটা আবার কি? বুদ্ধির খেলার নেশা, উত্তেজনার নেশা। ওতে মজে থাকলেই মদের কথা মাথা থেকে বেরিয়ে যাবে। সেবাগৃহে আবার ঢু মারতে হবে, ওখান থেকেই সমস্যা শুরু হয়েছিল। এতক্ষণ আপনি শুনছিলেন ইন্দ্রনীল সান্যালের রহস্য উপন্যাস পণ্যভূমি প্রথম পর্ব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আমরা পণ্যভূমির অন্তিম পর্ব নিয়ে ফিরে আসব। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।